আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ১ পর্ব সংখ্যা ৩৭-৩৮ লেখনীতে সালমা চৌধুরী গল্প পাঠে আমি অরোরা ইসলাম। তানভীরের সাথে বেশ কিছুটা সময় কথা বলে আবির নিচে আসছে। মেঘ সোফায় বসে টিভি দেখছে। ড্রয়িং রুমে আর কেউ নেই। আবির মেঘকে দেখেও না দেখার ভান করে রান্নাঘরে চলে গেছে। নিজের জন্য কড়া করে ১ কাপ কফি করেছে। কফির কাপটা হাতে নিয়ে আবির সিঁড়ির দিকে যাচ্ছে। মেঘ কপাল কুঁচকে এক দৃষ্টিতে আবির ভাইকে দেখছে। আবিরের মনের ভেতর দুশ্চিন্তাগুলো চেহারায় ভেসে উঠেছে। অষ্টাদশী আবিরের তামাটে চেহারা দেখে বোঝার চেষ্টা করছে আবির ভাইয়ের কি হয়েছে। মেঘ একবার ভাবছে জিজ্ঞেস করবে, কিন্তু সাহসও হচ্ছে না। আবির সিঁড়ি পর্যন্ত যেতেই মালিহা খান নিজের রুম থেকে বের হতে হতে আবিরকে ডাকলেন। আবির সিঁড়ির পাশে দাঁড়িয়ে পড়েছে। মালিহা খান সোফায় বসলেন। আবিরের দিকে তাকিয়ে বললেন, তোর সাথে কথা আছে। আবির নির্বাক কণ্ঠে বলল, আম্মু, তুমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছ সেই বিষয়ে আমি কথা বলতে চাই না বলে রাজশাহী থেকে ফেরার পর তোমার সাথে দূরত্ব রেখে চলছি। কথা বলতে চাই না বললেই কি সবকিছু এড়িয়ে যেতে পারবি? তোর কি বিয়ের বয়স হয়নি? বিয়ে কি করবি না? আবির তপ্ত স্বরে জানালো, বিয়ে করার সময় হলে নিজেই তোমাদের বলবো। মালিহা খান শুষ্ক কণ্ঠে বলে উঠলেন, আমি আমার ছেলের এই রূপ দেখব বলে বিদেশে পাঠাইনি। তোকে এরকম মন মরা দেখতে আমার ভালো লাগে না। আমি চাই তুই বিয়ে কর। একটু থেমে পুনরায় বললেন, জান্নাত মেয়েটাকে আমার খুব ভালো লেগেছিল। এতদিন মেঘের টিউটর ছিল। এখন তো আর আমাদের বাসায় পড়ায় না। মেয়েটার খোঁজ নিতে তো সমস্যা নেই। আমি নিশ্চুপ। মেঘ হাঁ করে তাকিয়ে আছে বড় আম্মুর মুখের পানে। মেঘের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। কিভাবে বলবে জান্নাত আপুর যে বিয়ে হয়ে গেছে, তাও আবার আসিফ ভাইয়ের সঙ্গে? মেঘ সহসা আবিরের মুখের পানে তাকালো। মালিহা খান মেঘের দিকে তাকিয়ে বললেন, তোর কাছে জান্নাতের নাম্বার আছে? মেঘ বলে, জান্নাত আপুর। মেঘের কথার মাঝে আবির বলে উঠল, ওর কাছে নাম্বার থাকবে কোথা থেকে? তুমি কি শুরু করেছো আম্মু? এটা পড়াতে আসছিল। পড়াইছে, আলহামদুলিল্লাহ চান্সও পাইছে। মেয়েটাকে দাওয়াত দিয়ে খাওয়াতে চাইছো, গিফট দিতে চাইছো, সব ইচ্ছাই পূরণ করা হলো। এরপর এই বিষয় নিয়ে কথা কেন উঠে? মেঘ আহাম্মকের মতো আবিরের দিকে চেয়ে আছে। বলে দিলেই হয় জান্নাত আপুর বিয়ে হয়ে গেছে। আবির মেঘের দিকে চোখ রাঙিয়ে ইশারা করলো যাতে কিছু না বলে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল, সামনে মাইশা আপুর বিয়ে, তুমি বরং সেদিকে মনোযোগ দাও। আর বিয়ে বাড়িতে গিয়ে কোনোভাবে আমার বিয়ে কথা তুললে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বিয়ে বাড়ি থেকে চলে আসব। কথাটা মাথায় রেখো। মেইন গেট থেকে ভেতরে ২ কদম এগিয়ে আলী আহমদ খান উচ্চস্বরে বললেন, হয়েছেটা কি? মা ছেলের মধ্যে কি নিয়ে এত মনোমালিন্য চলছে? আবির মায়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আব্বুকে কিছু বলবা না কিন্তু। বাবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কিছু না। আবির চলে গেছে। বড় আব্বুকে দেখে মেঘ ও টিভি বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। আলী আহমদ খান সোফায় বসতে বসতে মালিহা খানকে শুধালেন, কি হয়েছে? মালিহা খান মন মরা হয়ে উত্তর দিলেন, কি আর হবে, বিয়ের কথা বলছিলাম, এই জন্য রাগারাগি করছে। আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, তুমি ছেলেরে আর কিছু বইলো না, মাথাটা একটু ঠান্ডা হোক, আমিই কথা বলবো। মালিহা খান শীতল কণ্ঠে জানালেন, ঠিক আছে। আজমাইশের গায়ে হলুদ। মালিহা খান আর আলী আহমদ খান গতকালই বিয়ে বাড়িতে চলে গেছেন। মালিহা খান মাইশাদের বড় ফুপি, তাই ওনাদের দায়িত্বও একটু বেশি। আরও আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে আলী আহমদ খান স্ত্রীকে একা ছাড়তে রাজি নন। ডাক্তার দেখিয়ে গতকাল উনি নিজেই নিয়ে গেছেন। তানভীর ব্যতীত বাকিরা আজ বিয়ে বাড়িতে যাবে। আগে থেকেই বলা, আবির ইকবাল খানের গাড়ি নিয়ে যাবে। মামুনি, কাকিয়া, মেঘ, মিম আর আদিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আবিরের। মোজাম্মেল খান আর ইকবাল খান অফিস করে বিকেলের দিকে রওনা দেবেন। সকাল থেকে সাকিব আবিরকে কলের পর কল দিয়েই যাচ্ছে, যেন যত তাড়াতাড়ি সম্ভব বিয়েবাড়িতে উপস্থিত হয়। সকালের নাস্তা করে ইকবাল খান আর মোজাম্মেল খান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। বাকিরা রেডি হচ্ছে। গায়ে হলুদের পাঞ্জাবি, শাড়ি নেওয়ার দায়িত্ব ছিল আবিরের। নিজের কিছু জামা কাপড় সহ সব ব্যাগ গাড়ির ডেকিতে নিয়ে রাখতে হঠাৎই একটা কথা মনে পড়ে বাড়ির ভেতরে ঢুকেছে আবির। মিম, আদি, মামনিরা ততক্ষণে রেডি হয়ে মেঘকে ডাকতে ডাকতে বেরিয়ে পড়েছেন। কাকিয়া আবিরকে জিজ্ঞেস করলেন, আবার কোথায় যাচ্ছিস? উত্তরে আবির জানালো, ওয়ালেটটা রুমে ফেলে আসছি, তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। হালিমা খান পুনরায় ডেকে বললেন,
মেঘ রেডি হলো কিনা একটু দেখিস তো। আবির আচ্ছা বলে সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে উঠে রুম থেকে ওয়ালেট আর একটা জ্যাকেট নিয়ে বের হয়েছে। জ্যাকেটটা পরে ওয়ালেটটা চেক করতে করতে মেঘের দরজা পর্যন্ত এসে ডাকলো, আর কতক্ষণ লাগবে তোর? আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে ওঠে। এস্তো ঘুরে দাঁড়ালো সে। সঙ্গে সঙ্গে বিছানা থেকে জ্যাকেট টেনে গায়ে জড়িয়ে নিয়েছে। মেঘের হুড়োহুড়ি কর্মকাণ্ডে আবির মেঘের দিকে তাকালো। মেঘের গায়ে এমনভাবে জ্যাকেট জড়ানো দেখে আবির কয়েক সেকেন্ডের জন্য স্থির দৃষ্টিতে তাকায়। মেঘ চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ কালো রঙের একটা গ্রাউন্ড পরেছে, সাথে আবিরের গিফট করা একটা গর্জিয়াস হিজাবও পরেছে। মেঘকে দেখে এত মায়াবী আর মোহনীয় লাগছে যে আবিরের দৃষ্টি সরাতেই পারছে না। মেঘকে আপাদমস্তক দেখে আবির মেঘের আটকে ওঠার কারণটা বোঝার চেষ্টা করলো। যদিও কিছু বুঝতে পারেনি, তবুও আবির চোখ নামিয়ে সরি বলে রুম থেকে বের হতেই যাচ্ছিল। মেঘ অস্বস্তি কাটিয়ে ডাকলো, আবির ভাই। আবির দরজার বাইরে থেকে উত্তর দিল, হুম। মিমকে একটু ডেকে দেবেন প্লিজ। আবির বেলকনি থেকে ড্রয়িং রুমে একবার তাকালো। কোথাও কেউ নেই। আবির উচ্চস্বরে জানালো, সবাই বের হয়ে গেছে, মিমও গাড়িতে চলে গেছে। কোনো সমস্যা? আমি কি কোনোভাবে হেল্প করতে পারবো? মেঘ কি করবে বুঝতে পারছে না। মিমকে বেশ কয়েকবার ডেকেছে। আদি আর মিম হই হুল্লোড় করে বেরিয়ে গেছে, তাই মেঘের ডাক মিম শুনতে পায়নি। আবির মেঘকে বলবে কিনা বুঝতে পারছে না। মেঘকে নিস্তব্ধ থাকতে দেখে আবির পুনরায় মেঘের রুমে ঢুকেছে। আবির রুমে ঢুকতেই মেঘ আঁতকে উঠল। বৃহৎ চোখে তাকালো। আবির ভুরুকুসকে প্রশ্ন করলো, কি হয়েছে? মেঘ চিবুক নামিয়ে নিল। মেঘ এখনো জ্যাকেট জড়িয়ে দাঁড়িয়ে আছে। অষ্টাদশীর অশান্ত মন কেমন করে কাঁপছে। কথা আটকে আসছে। মাথা নিচু করে অনেক কষ্টে বলল, জামার চেন লাগাতে পারছি না। আবির স্বাভাবিক ভঙ্গিতে মেঘের কাছে এগিয়ে এলো। আবিরের আনাগোনাতে অষ্টাদশীর হৃদস্পন্দনের মাত্রা বাড়তে শুরু করেছে। আবির মেঘের কাছাকাছি দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, এদিকে ঘুর। মেঘ না চাইতেও আবিরের দিকে পিঠ করে দাঁড়ালো। জ্যাকেটটা ধরে রাখার শক্তিটুকু পাচ্ছে না। আবির জ্যাকেটে হাত দিতেই মেঘ জ্যাকেট ছেড়ে দিয়েছে। পড়ে যেতে নিলে আবির তাড়াতাড়ি জ্যাকেটটা ধরে নিয়ে বিছানার উপরে রাখলো। হিজাব দিয়ে সম্পূর্ণ পিঠ ঘুরা। আবির অতি সপ্তপর্ণে পিঠ থেকে হেজাবটা সরায়। সহসা অষ্টাদশীর উজ্জ্বল বর্ণের পিঠ উন্মুক্ত হয়। না চাইতেও আবিরের নজরে পড়ে সেই অচ্ছেদ্য পৃষ্ঠে, যেখানে পাশাপাশি দুটো কৃষ্ণবর্ণের বিউটি স্পট ঝলমল করছে। আবির ঢোক গিলে দৃষ্টি সরিয়ে নিল। আবিরের বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা দিক বিদিক ছুটছে, যেন পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসবে এক্ষুনি। আবিরের সর্বাঙ্গ ঘামতে শুরু করেছে। আবিরের হাত কাঁপছে। অন্যদিকে তাকিয়ে জিপারে স্লাইডারে ছুতে গেলে উষ্ণ হাতের 3 আঙুল মেঘের উন্মুক্ত পিঠে স্পর্শ করে। আবির আর মেঘ দুজনের গাত্র এবার একসঙ্গে কম্পিত হলো। আবিরের স্পর্শে অষ্টাদশীর সঙ্গে অব্যক্ত শিহরণ জাগছে। দেহের প্রতিটা শিরা উপশিরায় তুফান শুরু হয়ে গেছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে পড়েছে। মেঘ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, তবে তার দাঁড়িয়ে থাকার শক্তি ক্রমশই কমে আসছে। আবির তাড়াহুড়ো করে স্লাইডারে টেনে উপরে উঠিয়ে দিয়ে দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে পরনের জ্যাকেটটা খুলে ফেলল। মনে হচ্ছে সারা শরীর থেকে গরম বাতাস বের হচ্ছে। চোখের সামনে বারবার প্রেয়সীর উন্মুক্ত পিঠ ভেসে উঠছে। নিচে এসে চেয়ার টেনে বসে এক নিঃশ্বাসে 1 গ্লাস পানি শেষ করলো। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। পকেটে থাকা ফোনটা অবিরত ভাইব্রেশন হচ্ছে। ফোন বের করে কল রিসিভ করলো। সাকিব কল দিয়েছে। কথা বলতে বলতে মেন গেট পেরিয়েছে। মামনি আর কাকিয়া গাড়িতে বসে আছেন। মিম আর আদি ছোটাছুটি করছে। কে সামনে বসবে এটা নিয়ে দুই ভাই বোন বিবাদ শুরু করেছে। আবিরকে বের হতে দেখে দুইজন শান্ত হয়ে গেছে। অন্যদিকে আবিরের প্রস্থানের পরপরই অষ্টাদশী ধপ করে বিছানায় বসে পড়েছে। উন্মুক্ত পৃষ্ঠে আবির ভাইয়ের স্পর্শ অনুভব করতেই বারবার শিহরিত হচ্ছে মেঘের গাত্র। যাও ভেবেছিল জ্যাকেটটা পরবে, কিন্তু এখন মনে হচ্ছে গ্রীষ্মের প্রখর রোদে পুড়ছে তার দেহ। কিছুক্ষণের মধ্যেই নিচে নামলো মেঘ। আবির গেটে তালা ঝুলিয়ে গাড়ির কাছে আসতেই শুনতে পেল 3 ভাই বোনের কথোপকথন। তিনজনই সামনে বসার জন্য উঠে পড়ে লেগেছে। আবির সেদিকে মনোযোগ না দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। আকলিমা খান গাড়ির ভেতর থেকে ডাকলেন, কিরে, তোরা কি গাড়িতে উঠবি না? মেঘ বাকিদের উদ্দেশ্যে বলছে, শোন, আবির ভাই যে রাগী, গাড়িতে বসে ঘাড় ঘুরালে দিবেই মায়ের। তোরা কেউ সামনে বস, আমি বরং পিছেই বসবো।
মেঘের কথা শুনে মিম আর আদি দুজন দুজনের দিকে তাকালো। আদি দৌড়ে এসে মায়ের পাশে বসে পড়েছে। আদির পিছন পিছন মিমও ছুটে এসে বসেছে। আমিও আম্মুর সাথে যাব, মেঘ মনমরা হয়ে বলল। কি আর করার, তাহলে তো আমাকেই সামনে বসতে হবে। ওপরে ওপরে মনমরা ভাব দেখালেও মনের ভেতর তার রাজ্য জয়ের খুশি। আদি একগাল হেসে বলল, মেঘ আপু, তুমিই বরং সামনে বসো। মেঘ যে মনে মনে তাই চাচ্ছিল এটা তো আর তারা জানে না। আবির ভাই গাড়ি চালাবে আর মেঘ পেছনে বসবে তা তো হতেই পারে না। গতকাল রাত থেকে প্ল্যান করে রেখেছে, যেভাবেই হোক তাকে সামনেই বসতে হবে। মেঘ মিটিমিটি হেসে গাড়িতে উঠেছে। আবির এতক্ষণ বেখেয়ালি থাকলেও পুরো ঘটনা সে মনোযোগ দিয়ে শুনেছে। গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকাতেই হাত দিয়ে মুখ ঢেকে মুচকি হাসল। আবির চাইলেও সবার সামনে মেঘকে সামনে বসতে বলতে পারতো না। মেঘ যে নিজে থেকে আবিরের পাশে বসার চেষ্টা করেছে, এতে আবিরের মনে প্রশান্তিতে ভরে গেছে। দিনকে দিন মেঘের করা পাগলামিগুলো আবিরকে তার প্রেয়সীর প্রতি আরো বেশি আসক্ত করে তুলছে। খানবাড়ির রাজপুত্র আর রাজকন্যারা ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আবিরের মামার বাড়ি ময়মনসিংহ বিভাগের ত্রিশালে। আচ্ছা, আমার এইখানে যারা ভিডিও দেখছো তারা কি কেউ ময়মনসিংহ থেকে আছো? কেউ যদি থাকো অবশ্যই কমেন্ট করে জানাও। যানজট পেরিয়ে আসতে অনেকটাই সময় লেগে যায়। আবির পূর্ণ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। মেঘ একবার রাস্তার দিকে দেখছে, মাঝে মাঝে আর চোখে আবিরকেও দেখছে। আবিরের দিকে যতবারই তাকাই ততবারই বাসার ঘটনা মনে পড়ে যায়। প্রতিবারই অষ্টাদশী লজ্জায় নুয়ে পড়ে। আকলিমা খান হালিমা খান সাংসারিক আলোচনা করতে ব্যস্ত। গাজীপুরে চৌরাস্তা পেরিয়ে কিছু দূর যাওয়ার পর আবির গাড়ির কাছ নামিয়ে দিয়েছে। শীতল পরিবেশ, রাস্তার পাশে বিশাল আকৃতির গাছ। মেঘ এক মনে তাকিয়ে আছে সেসব দৃশ্য দেখছে, আর আপন মনে কত কি ভাবছে। অষ্টাদশীর অশান্ত মনে ছোটাছুটি করছে কত শত প্রেমময় বার্তা। আচমকা আবির রাস্তার পাশে গাড়ি থামাতেই মেঘ সহ বাকিরা চমকে ওঠে। আবির মামনি আর কাকিয়ার উদ্দেশ্যে বলে, তোমরা একটু বসো, আমি আসছি। 5 মিনিটের মধ্যে একটা শপিং ব্যাগ আর কিছু খাবার নিয়ে গাড়িতে উঠেছে। খাবারগুলো মিমদের দিয়ে শপিং ব্যাগটা মেঘকে দিয়ে বলল, এটা রাখ, পরে নে। দীর্ঘ পথ অতিক্রম করে আবির মামার বাড়িতে পৌঁছালো। 3 মামার বাড়ি পাশাপাশি। বড় মামার বাড়ি দোতলা বিল্ডিং। বিয়ে বাড়ির গেট অনেক দূর থেকেই সবার চোখে পড়ছে। গেটের কাছে অনেকেই অপেক্ষা করছে। মিমদের নামতে দেখে বরণডালা নিয়ে মালা ঘর থেকে বেরিয়ে আসছে। মেঘ বের হতে যাবে এমন সময় আবির মেঘের হাত টেনে 1000 টাকার নোট মেঘের হাতে দিয়ে আস্তে করে বলল, বরণ করলে এটা দিয়ে দিস। মেঘকে যেন কেউ কোনোভাবে কিছু বলতে না পারে, তাই আবির আগে থেকে চোখ কান খোলা রাখার চেষ্টা করছে। আবিরের সামনে মালা বরণডালা ধরতেই আবির বিরক্তি স্বরে বলল, আমার এসব পছন্দ না, বরণ করলে ওদের কর। আবির বরণডালায় টাকা দিয়ে মালাকে পাশ কাটিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। মালা যথারীতি হাসি মুখে বাকিদের বরণ করলো। আবির একটু ভেতরে আসতেই সাকিব দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরল। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কত বছর পর তুমি আমাদের বাড়িতে আসছো, ভালো তো থাকতেই হবে। আবির স্বাভাবিক কণ্ঠে শুধালো, বাকিরা কোথায়? আছে, চলো। ততক্ষণে মেঘেরাও বাড়িতে ঢুকে পড়েছে। আবির বারান্দায় পা রাখতে রাখতে সবার উদ্দেশ্যে সালাম দিল। সালামের উত্তর দিয়ে এক একজন এক এক প্রশ্ন করছে। তাদের মধ্যে একজন বয়স্ক মহিলা বলে উঠলেন, এটা বাবু না? কত বড় হইয়া গেছে, মাশাল্লাহ। বাবুরে চেনার তো কোনো উপায়ই নাই। উঠান থেকে মেঘ কথাটা শুনে ফিক করে হেসে দিল। আবির ভাইয়ের মতো সুপুরুষ দেহি এত বড় লম্বা চড়া মানুষকে কেউ বাবু বলে সম্বোধন করছে, এটা শুনে হাসি পাচ্ছে। তারপর নিশ্চিত হওয়ার জন্য মায়ের দিকে তাকাতেই শুধালো, বাবু কে আম্মু? হালিমা খান বললেন, আবিরকে ওর নানা বাড়ির মানুষ ছোটবেলা থেকে বাবু বলে ডাকতো। উনি তোর বড় আম্মুর চাচি হন। আবির মৃদু হেসে শুধালো, নানু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তুমি ভালো আছো নি? আলহামদুলিল্লাহ। বেশ কিছুটা সময় আলাপচারিতা চলল। আবির মায়েশার সঙ্গে দেখা করতে ভেতরে চলে গেছে। মায়েশার রুমের সামনে এসে ডাকলো, আপু আসবো? মায়েশা আবিরকে দেখে মিষ্টি করে হাসলো। বিছানা থেকে নেমে জিজ্ঞেস করলো, কেমন আছিস ভাই আমার? কত বছর পর তোকে দেখছি। আবিরের ওষ্ঠদ্বয় প্রশস্ত হলো। উত্তরে আবিরও বলল, তোমাকেও। আচ্ছা আপু, এই বিয়েতে তুমি খুশি তো? আলহামদুলিল্লাহ।
আব্বু আম্মু খুশি থাকলে আমিও খুশি। শুধু একটাই ইচ্ছে, যার কাছে বিয়ে দিচ্ছে সে মানুষটা যেন ভালো হয়। চিন্তা করো না, মানুষ হিসেবে ভাইয়া খুব ভালো। আমি খোঁজ নিয়েছি। তাছাড়া উনার সাথে আমার দেখাও হয়েছে। ইনশাল্লাহ তুমি সুখী হবে। তুই দেখা করেছিলি? এর মধ্যে মিম, মেঘ ও আদি মাইশা আপুকে দেখতে আসছে। মাইশা বরাবরই চাপা স্বভাবের একটা মানুষ। কখনো কারো বাড়িতে বেড়াতেও যায় না। তবে ফোনে প্রায় সবার সাথেই কথা হয়। তাছাড়া মালিহা খান বেড়াতে আসলে উনার মুখে বাসার সবার কথা শুনে। সেভাবেই চিনে সকলকে। আবির ভুরু কুঁচকে শুধালো, কেন, ভাইয়া কি তোমাকে বলেনি? কথা বলি না তো। বিয়ে ঠিক হওয়ার পর একদিন কথা হয়েছিল। আমের কথা বলতে খুব অস্বস্তি লাগে। উনি মাঝে মাঝেই কল দেন, কিন্তু আমি রিসিভ করি না। আবির শপিং ব্যাগ আর নিজের পকেট থেকে একটা চিঠি বের করে মাইশা আপুর হাতে দিয়ে বলল, তুমি কথা বলো না বলে তোমার জামাই মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমাকে দিয়ে চিঠি পাঠিয়েছে। এটা পড়ে উনাকে কল দিতে বলেছে। মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো, রাস্তার ওই লোকটা কি আপুর বর ছিল? আবির মেঘের দিকে তাকিয়ে ওপর নিচ মাথা নাড়ল। মেঘ মুচকি হেসে বলল, মাশাল্লাহ, আপু ভাইয়া কিন্তু অনেক কিউট আছে। মাইশা লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। মাইশা কিছু বলার আগে আবির মেঘকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে, হইছে, তোকে আর পাকনামি করতে হবে না। আপুর হাজবেন্ড আপু বুঝবে। তোরা এখন যা। মেঘ, মিম আর আদি রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আবির পা বাড়াতেই মাইশা আবিরের হাতে চিমটি কেটে আস্তে করে বলল, আমার জামাইরে কিউট বলছে, তাতে তোর এত জলে কেন? কাহিনী কি? কি চলে? তখনই রুমে মালার আগমন হলো। আবির মালাকে দেখে থমথমে কণ্ঠে জবাব দিল, কিছু না। মালা বলল, ভাইয়া কেমন আছো? ভালো। আবির মাইশার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবির সাকিবের সঙ্গে থাকবে, তাই গাড়ি থেকে ব্যাগ নামিয়ে সাকিবের রুমে গেল। সাকিব আর মালারাও সম্পর্কে চাস্তো ভাই বোন। মেঘ, মিম, দিশা, স্মৃতি ওরা চারজন মিলে এক রুমে থাকবে বলে ঠিক করেছে। দিশা মালার আপন ছোট বোন, স্মৃতি সাকিবের ছোট বোন। খাওয়া দাওয়া করে বিকেলের দিকে চারজন কাজিন মিলে পুরো বাড়ি ঘুরে দেখছিল। বিয়ে বাড়ি মানেই হইচই। বিকেল হতে হতে আত্মীয় স্বজনদের ভিড় জমতে শুরু হয়েছে। মেঘ, মিম আগেও কয়েকবার এসেছে, তবে সেসব ছোটবেলার ঘটনা। এখন আর কিছুই মনে নেই তাদের। আবিরদের তিন মামার বাড়ি পাশাপাশি হওয়ায় তিনটা উঠান মিলে বাড়ির সামনে বিশাল মাঠের ন্যায় জায়গা। এক পাশে খাবারের জায়গা করা হয়েছে, আরেক পাশে গায়ে হলুদের স্টেজ করা হচ্ছে। সাকিব, মিলন, আবির এমনকি আদিও স্টেজ সাজানোতে ব্যস্ত। মেঘ আবিরকে দেখেই থমকে দাঁড়ালো, পা বাড়ালো সেদিকে। স্মৃতি পেছন থেকে ডাকলো, মেঘ আপু, কোথায় যাচ্ছ? স্টেজ সাজানো দেখতে। ঘুরবা না? তোমরা ঘুরে আসো, আমি যাব না। মেঘ আর কোথাও যাবে না। তার আবেগের কেন্দ্রবিন্দু তো আবির ভাই। আবির ভাইকে দেখে যতটা শান্তি, সেই শান্তি আর কোথাও নেই। তাই মেঘ স্টেজের দিকে এগিয়ে আসলো। সাকিব মেঘকে দেখে জিজ্ঞেস করলো, কেমন আছো মেঘবতী? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মেঘের কণ্ঠ শুনে আবির পেছন ফিরে মেঘকে দেখল। চুলগুলো বেঁধে মাথায় ওড়না দিয়ে রেখেছে। আবির লাইটিং সেট করতে করতে শুধালো, খাইছিস কিছু? জি। সাকিব মেঘকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া কিন্তু এখনো খায়নি। তুমি ভাইয়ার খোঁজ নিলে না কেন? আবির দাঁতে দাঁত চেপে সাকিবের দিকে তাকিয়ে বলে, বেশি কথা বললে তোর শরীরে তার পেঁচিয়ে দেব। মেঘ শীতল কণ্ঠে বলল, আমি তো জানতাম না। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, আমি খাইছি। সাকিব এমনি মজা করছে। আবির সাকিবেরা কাজ করছে। মেঘ চেয়ারে বসে বসে তাদের কাজ করা দেখছে। কিছুক্ষণ পর স্মৃতি, দিশা আর মিম চলে আসছে। সবাই চেয়ারে বসে গল্প করছে, অথচ মেঘের নজর আবিরের দিকে। আশেপাশে কে কি বলছে সেসবে কোনো মনোযোগ নেই তার। স্টেজ সাজানো প্রায় শেষের দিকে। তখন মালা একটা প্লেটে অনেক রকমের পিঠা নিয়ে আসছে। আবিরকে ডেকে বলছে, আবির ভাইয়া, তোমার জন্য পিঠা নিয়ে আসছি। মালার কথায় আবির ভাই কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না, ফিরে তাকালোও না। অথচ মেঘের স্যাঁত করে রাগ উঠে গেছে। মনে পড়ে গেছে বাসায় আবির ভাইয়ের ওপর ঢলে পড়তে যাচ্ছিল এই মালা আপু। আবির ভাইয়ের প্রতি তখন তীব্র ভালোবাসা অনুভব করতে না পারলেও সেদিন ঠিকই কেঁদেছিল সে। তবে এখন তো সে আবির ভাইকে ভালোবাসে। আবির ভাই ভালোবাসুক বা না বাসুক, অষ্টাদশী মনে প্রাণে আবিরকে ভালোবাসে। আবিরের আশেপাশে সে কাউকে সহ্য করতে পারবে না। মেঘ ভেতর ভেতরে রাগে ফুঁসছে। মালা পুনরায় বলল,
পিঠাগুলো খেয়ে নাও ভাইয়া। আবির পেছনে না ফিরেই বলল, আমি খাবো না পিঠা, ওদের দে। হাত দিয়ে মেঘের দিকে ইশারা করলো। আবিরের কথাটা মালার পছন্দ হয়নি। অকস্মাৎ সাকিব বলল, 3 দিন যাবৎ এত কাজ করছি, আমাকেও তো একটা পিঠা সাধতে পারিস। মালা সাকিবের ওপর নিজের ক্ষোভ প্রকাশ করে। তুই কি বাড়ির মেহমান যে তোকে আলাদা করে পিঠা দিতে হবে? সাকিব মন খারাপ করে বলল, আজ মেহমান হতে পারিনি বলে কেউ দামই দেয় না। মালার কথা বাড়ালো না, মেঘের হাতে পিঠাগুলো দিয়ে চলে গেছে। পিঠাগুলো সে আবিরের জন্য আলাদা করে এনেছিল। নকশি পিঠার সবগুলোই লাভ আকৃতির। পিঠাগুলোর দিকে নজর পড়তে দ্বিতীয় দফায় রাগ উঠে গেল মেঘের। মিমার স্মৃতির দিকে পিঠাগুলো দিয়ে বলল, তোরা খা, আমি খাবো না। আবির সাকিবের দিকে তাকাতেই সাকিব জিজ্ঞেস করলো, কি হয়েছে মেঘবতী, পিঠা খাবে না কেন তুমি? আমাদের বাড়ির পিঠেগুলো কি অপরাধ করেছে যে তুমি তাদের ছুঁয়েও দেখছো না? মেঘ গম্ভীর মুখ করে উত্তর দিল, পিঠা খাবো, তবে এগুলো না। সাকিব বলে, এই মিলন, মেঘবতীর জন্য পিঠা নিয়ে আয়। যত জাতের পিঠা ঘরে আছে সবগুলো নিয়ে আসবি। মেঘ ভুরু কুঁচকে বলল, আমি এখন খাবো না পিঠা। মিলন সেসবে পাত্তা দেয়নি। কিছুক্ষণের মধ্যে বড় প্লেট দিয়ে অনেক রকমের পিঠা এনে মেঘকে দিয়েছে। মেঘ না চাইতেও 2-1টা পিঠা খেয়েছে। আবির লাইটিংয়ের কাজ শেষ করে মেঘের পাশে চেয়ারে বসেছে। মেঘ আবিরের দিকে প্লেট এগিয়ে দিয়ে বলল, নেন, পিঠা খান। আবির দুহাত সামনে এগিয়ে বুঝালো, হাতে ময়লা, খাবো কি করে। মেঘ ভনিতা ছাড়াই বলল, হাত ধুয়ে আসুন। আবির রাশভারী কণ্ঠে বলল, কষ্ট লাগছে। মেঘ মুচকি হেসে আস্তে করে বলল, খাইয়ে দিব আমি? দিলে খারাপ হয় না। মেঘ কথাটা মজা করেই বলেছিল। আবির ভাই যে এভাবে রাজি হয়ে যাবে এটা ভাবেনি। আবিরের পছন্দ মতো কয়েকটা পিঠা খাইয়ে দিয়েছে। হঠাৎ আবিরের চোখ পড়ে, বড় মামার সঙ্গে আবিরের আব্বু বাড়িতে আসতেছেন। আবির মেঘকে বলে, আর খাবো না, তুই খা। আবির তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠে স্টেজে চলে গেছে। স্টেজের বাকি কাজ করছে। আবির ভাইয়ের অকস্মাৎ পরিবর্তন দেখে মেঘ ভুরু কুঁচকে তাকিয়ে রইল। মনে মনে ভাবছে, এই বেটার সমস্যা কি? মাঝে মাঝেই মনে হয় উনার মতো রোমান্টিক মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই। আবার মাঝে মাঝে মনে হয় উনার মতো পাষাণ আর একটাও নেই। উনি এমন কেন? আলী আহমদ খান মিম আর মেঘকে দেখে হাসি মুখে প্রশ্ন করলেন, তোমরা কখন আসছো? বড় আব্বুর কণ্ঠস্বরে মেঘের ধ্যান ভাঙে। মিম স্বাভাবিক কণ্ঠে বলে, দুপুরের দিকে আসছি বড় আব্বু। আবিরের বড় মামা শুধালেন, খাওয়া দাওয়া করেছো নাকি শুধু পিঠাই খেতে দিয়েছে তোমাদের? মেঘ আলগোছে হেসে উত্তর দিল, আমরা এসেই ভাত খেয়েছি, এখন আবার পিঠা খাচ্ছি। মামা পুনরায় বললেন, বাড়িটাকে নিজের বাড়ি মনে করবে, যা ইচ্ছে হবে নিজের হাতে নিয়ে খাবে, সেটা গাছের কোনো ফলই হোক কিংবা ঘরের কোনো খাবার। মিম আর মেঘ একসঙ্গে বলল, আচ্ছা বড় মামা। হঠাৎ করে বাড়ির পরিবেশটা বদলে গেছে। হই হুল্লোড় যেন 3 গুণ বেড়ে গেছে। মাইশার শ্বশুর বাড়ি থেকে বেশ কয়েকজন গায়ে হলুদের শাড়ি, মেহেদি আর কি যেন নিয়ে আসতেছে। আবির আগন্তুকদের কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করলো। 4-5টা অল্প বয়স্ক মেয়ের সাথে 5-7টা ছেলে। মালা গেটের সামনে গিয়ে তাদের বরণ করছে। স্মৃতি আর দিশাও গেটের কাছে চলে গেছে। মিম যেতে নিলে আবির ধমক দেয়। আবিরের ধমকে মিমের সঙ্গে সঙ্গে মেঘও কেঁপে উঠেছে। আবির মেঘকে মিমকে উদ্দেশ্য করে বলে, তোরা এখন রুমে যা। মেহমান যাওয়ার আগ পর্যন্ত তোদের এক বোনের ছায়াও যদি আমি দেখি তাহলে খবর আছে বলে রাখলাম। মেঘ মাথা নিচু করে বলল, আপুকে হলুদ লাগাবো না? আবির বিরক্তি স্বরে বলল, রাতে লাগাইস, এখন যা। মেঘ আর মিম দুজনেই মাথা নিচু করে একে অপরের দিকে অভিযোগ জানাতে জানাতে রুমে চলে গেছে। এতদিন তানভীর ভাইয়া এমন করেছে, মিম আর মেঘ দুইজনকেই অতিরিক্ত শাসনে রেখেছে। এবার তানভীর আসেনি তাই ভেবেছিল একটু আনন্দ করবে। সব আনন্দে আবির ভাই পানি ঢেলে দিল। সন্ধ্যার পরপরই মেহমান চলে গেছে। মাইশা আপু মিম আর মেঘকে খুঁজে না পেয়ে দিশাকে দিয়ে ডেকে পাঠিয়েছে। মাইশা আপুর 4জন বান্ধবী এসেছে। মালা আপুরও 3টা বান্ধবী এসেছে। এছাড়াও খালাতো মামাতো ভাই বোনেরা আছেই। সন্ধ্যার পর থেকে বাড়িতে শাড়ি পরার ধুম পড়েছে। মিম আর মেঘ বিছানার একপাশে বসে সবার সাজগোজ দেখছে। মাইশা আপু বারবার দুজনকে শাড়ি পরতে বলছে। মিম শাড়ি দু চোখে সহ্য করতে পারে না, কিন্তু সবার শাড়ি পরা দেখে মেঘের খুব ইচ্ছে করছে শাড়ি পরতে। তবে আজ পর্যন্ত কখনো শাড়ি পরেনি সে, তাই শাড়ি সামলাতে পারবে না ভেবেই ভয় পাচ্ছে। মাইশা আপুর এক বান্ধবীকে দেখে হঠাৎ মেঘের রাকিবের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল।
জান্নাত আপুর বিয়েতে কত সুন্দর করে সেজে আসছিল। রাকিব ভাইয়ের গার্লফ্রেন্ডকে দেখে সেই দিন মেঘেরও শাড়ি পরতে ইচ্ছে হয়েছিল, তবে আজ আর সাহস পাচ্ছে না। আচমকা মাইশা আপু মেঘের দিকে তাকিয়ে জোর গলায় বললেন, মেঘ, তুমি কিন্তু শাড়ি পরবে। একদম না শুনবো না। পরবে মানে পরবেই। আপু, আমি তো কখনো শাড়ি পরিনি। তোমার যেভাবে সুবিধা হবে সেভাবেই পরানো হবে, তুমি চিন্তা করো না। মিমের এইসব শাড়ি পরা দেখতে দেখতে আর ভালো লাগছে না। মেঘ শাড়ি পরবে শুনে মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘও রেডি হতে ওয়াশরুমে গেছে। মাইশা আপু মিটিমিটি হাসছে। মাইশা আপু বেস্ট ফ্রেন্ড জিজ্ঞাসু চোখে চেয়ে প্রশ্ন করল, কিরে, হাসছিস কেন? মাইশা আশেপাশে দেখে বান্ধবীর কানের কাছে বিড়বিড় করে বলল, আবিরের কথা বলছিলাম না তোকে? ওর চাস্তো বোন মেঘ। আমি শিওর আবির মেঘকে পছন্দ করে, কিন্তু কিছু বলতে পারছে না। মেঘকে শাড়ি পরাচ্ছি যাতে আবিরের রিয়াকশনে বুঝতে পারি, বুঝলি? মাইশার শ্বশুরবাড়ির লোকজন চলে গেছে অনেকক্ষণ হলো, তবুও মেঘ মিমের পাত্তা নেই। আবির আদিকে দিয়ে ডেকে পাঠিয়েছে, অথচ মেঘ আর মিম এখনো নামছে না। হঠাৎ আবিরের মনে হলো মেঘের জন্য সে আলাদা করে গায়ে হলুদের ড্রেস নিয়ে আসছিল, যেটা আবিরের ব্যাগেই আছে। আবির সাকিবদের ঘরে গিয়ে ড্রেসটা বের করে দিয়েছে। গায়ে হলুদের উপলক্ষে সবার জন্য রানী গোলাপি রঙের শাড়ি পাঞ্জাবি আনা হয়েছে। কালার পছন্দ করার দায়িত্ব আবিরেরই ছিল, তাই হলুদ রং বাদ দিয়ে অন্য রঙকে প্রাধান্য দিয়েছে সে। শাড়ি পাঞ্জাবি কেনার দিন মেঘের জন্য সে একটা ড্রেস কিনেছিল, কিন্তু বাসায় আসার পর সে জামা দেখে মন ভরছিল না। তাই গতকাল রাতে মার্কেটে গিয়ে অনেক খুঁজে মেঘের জন্য পছন্দ মতো রানী গোলাপি রঙের একটা ড্রেস নিয়ে আসছে। ড্রেসটা পরলে তার স্প্যারোকে কেমন লাগবে সেটাই ভাবছে। কিছু একটা ভেবেই নিজের মাথায় গাঁটটা মেরে আনমনে হেসে ফেলল। ড্রেসটা শপিংয়ে ভরে মালাদের ঘরের সামনে উঠান পর্যন্ত আসতেই মালিহা খান ডাকলেন, এসে থেকে কোথায় ঘুরে বেড়াচ্ছিস? ভাবি বলল আসার পর নাকি অল্প ভাত খাইছিলি। তোর কি খিদা পায় না? পিঠা দিব তোকে, নাকি ভাত খাবি? এখন কিছু খাবো না আম্মু, বিকেলে পিঠা খাইছি। ক্ষুধা লাগলে খাবো, তুমি টেনশন করো না। আবির মায়ের সাথে কথা বলে যেই না ঘরে ঢুকতে যাবে, তখনই সামনে মালা হাজির হলো। আবিরের কণ্ঠ শুনে নিজের রুম থেকে বেরিয়ে এসেছে। মালা উত্তেজিত কণ্ঠে শুধালো, ভাইয়া, তোমার কি কিছু লাগবে? আমায় বলো, আমি এক্ষুনি দিচ্ছি। আবিরের হাতে শপিং ব্যাগ দেখে পুনরায় প্রশ্ন করল, শপিং ব্যাগে কি? আবির রাগান্বিত কণ্ঠে উত্তর দিল, সে যাই থাকুক, তোর ভাবতে হবে না। আর আমার কিছু লাগলে আমি নিজেই নিতে পারবো, তুই নিজের চরকায় তেল দে। আবিরের রাগান্বিত কণ্ঠ শুনে মালার মাথা নিচু করে মনে মনে বলল, আমারই তো ভাবতে হবে, আমি যে তোমাকে ভালো। আবির ধমক দিল, রাস্তা থেকে সরে দাঁড়া। মালা তড়িঘড়ি করে সরে দাঁড়ালো। আবিরকে যেতে দেখে মালা নিজেও রুমের ভেতরে সাজতে চলে গেছে। আবির বারান্দা পেরিয়ে দোতলায় যাওয়ার জন্য কয়েক সিঁড়ি উঠতেই আচমকা আলতারাঙা একটা পা চোখে পড়ল। পায়ের মালিক দোতলা থেকে নামছিল, সিঁড়িতে এক পা রেখেই যেন থমকে দাঁড়িয়েছে। আবির স্বাভাবিকভাবে চোখ তুলে তাকাতে আশ্চর্য বনে গেল। চোখ পড়ে এক মায়াবিনীর দিকে। সহসা মুগ্ধ আঁকিতে তাকাই। সেই মায়াবিনী যেন মায়ের জাল বিছিয়ে রেখেছে। আবিরের মতো হাজারো সুপুরুষ যুবক যে তার এই রূপে ঝলসে যাবে। বাঙালি স্টাইলে রানী গোলাপি রঙের শাড়ি পরিহিতা মায়াবিনীর কোমর ছড়ানো চুলগুলো অতিশয় ধীরগতিতে উড়ছে। মুখে হালকা মেকআপ, চোখে আইলাইনারের সঙ্গে গাঢ় করে কাজলও লাগানো, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, গলায় হালকা গহনা, তার সঙ্গে কোমরে বিছা। আবির কিংকর্তব্য বিমূর্ত। বিস্ময় চোখে মায়াবিনীকে অপাদমস্তক দেখল। বাকরুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে সেই আখি জোড়াই। মায়াবিনীর দিকে তাকিয়ে উপরের সিঁড়িতে পা রাখতে গিয়ে হোঁচট খেয়ে পড়তে নিলে সঙ্গে সঙ্গে হ্যান্ডরেলে ধরে কোনো রকমে নিজেকে সামলালো। আবিরকে হোঁচট খেতে দেখে মায়াবিনী কয়েক সিঁড়ি নেমে আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে আপনার? মায়াবিনীকে আসতে দেখে আবির তৎক্ষণাৎ ২-৩ সিঁড়ি নিচে নামে। নেশাক্ত কণ্ঠে বিড়বিড় করে কি যেন বলল। মায়াবিনী শুধু শেষে বলা উফটাই বুঝতে পেরেছে। মায়াবিনী চিন্তিত স্বরে শুধালো, আপনি ঠিক আছেন তো? আবির উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, তুই কি ঠিক থাকতে দিচ্ছিস? আবিরের প্রশ্ন শুনে মায়াবিনী অপলক দৃষ্টিতে তাকালো। চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করল, শাড়িতে কেমন লাগছে আমায়? আবির পুনরায় তাকালো। ক্লান্তিহীন আমত্ত চেয়ে রইল কিছুটা সময়। মেঘ তির্যক চোখে চেয়ে আসে, মুখে তার মিষ্টি হাসি। মেঘের ঘোর যেন কিছুতেই কাটছে না, দৃষ্টি তার সরছেই না। মনে হচ্ছে
মায়াবিনীকে দেখার আকুলতা এই জন্মে আর শেষ হবে না। মৃত্যু ব্যতীত মায়াবিনীর মায়ের জাল থেকে বের হতে পারবে না সে। মেঘ পুনরায় প্রশ্ন করল, কেমন লাগছে বললেন না? মেঘের কথায় আবিরের মনোযোগ বিঘ্ন ঘটে। আবেশিত কণ্ঠে বলল, মায়াবিনী। আবির ভাইয়ের মুখে মায়াবিনী শব্দ শুনে অষ্টাদশী লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। ব্লাশ দেওয়া কপল আরো বেশি রক্তিম বর্ণ ধারণ করল। ডিসেম্বরের তীব্র শীতেও অষ্টাদশীর নাক ঘেমে চিকচিক করছে। প্রিয় মানুষের মুখে নিজের প্রশংসা শুনে অষ্টাদশী কলরবে অন্যরকম শিহরণ জাগছে। এতক্ষণ আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকলেও এখন লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। আবির গলা খিকিরি দিয়ে বলল, হাতটা দেখি। আবির নিজের হাত বাড়ালো। মেঘ ডান হাত একটু এগোতেই আবির মেঘের হাত ধরে এক সিঁড়ির ওপরে উঠে মেঘের ডান হাতের কনিষ্ঠ আঙুলে মুখের কাছে নিল। মেঘের কনিষ্ঠ আঙুল ব্যতীত বাকি আঙুলগুলো স্পর্শ পেল আবিরের গালে। আবিরের গালে থাকা খোঁচা খোঁচা দাড়িগুলো স্পর্শ করতে অষ্টাদশীর বুকের ভেতর উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেছে। আবির মেঘের কনিষ্ঠ আঙুলে আস্তে করে কামড় দিল। অমনি অষ্টাদশী কেঁপে উঠল। মেঘের অস্বস্তি বুঝতে পেরে আবির হাত ছেড়ে কিছুটা দূরে দাঁড়ালো। আবির স্বভাবসুলভ ভারী কণ্ঠে বলল, আমায় সুন্দর লাগছিল বলে তুই একদিন নজর কাটিয়েছিলি, আজ আমি কাটলাম। মেঘ নিস্তব্ধ নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে বলল, মানুষ মারার প্ল্যানটা কার? মানে? তুই তো কোনোদিন শাড়ি পরিসনি, আজ হঠাৎ শাড়ি পরার কারণ কি? মেঘ আমতা আমতা করে বলল, মায়েশা আপু জোর করলো শাড়ি পরার জন্যে। আপু আর আপুর বান্ধবীরা মিলে আমায় সাজিয়েছে। তাই তো বলি। কি? কিছু না। পরেছিস ভালো কথা, কিন্তু তোর জন্য শাড়ি আনা হয়নি। এই যে তোর ড্রেস, শাড়িটা পাল্টে ড্রেসটা পরে নিচে আসবি। মেঘ শপিং ব্যাগটা হাতে নিয়ে একটু দেখলো, তারপর মন খারাপ করে বলল, আনা হয়নি মানে? শাড়িটা তো মায়েশা আপুই আমায় দিয়েছে। ওখানে নাকি অনেক শাড়ি ছিল। এত বেশি বুঝিস কেন? শাড়ি বেশি থাকলে কি পরতে হবে? একটু থেমে পুনরায় বলল, তুই একটু এভাবে স্টেজে গেলে মায়েশা আপুর বদলে সবাই তোকেই হলুদ লাগাতে আসবে। তার থেকেও বড় বিষয়, বিয়ে বাড়িতে এত এত মানুষ, কত বাজে মেন্টালিটির ছেলে আছে। কখন কোন ছেলে কি বলে ফেলবে, তখন তো গাল ফুলিয়ে কান্না শুরু করে দিবি। আমি তানভীর না যে সর্বক্ষণ তোকে চোখে চোখে রাখবো। কোনো সমস্যা হলে ঠান্ডা মাথায় সমাধান করব। বাই এনি চান্স কোনো ছেলে উল্টাপাল্টা কিছু বললে তখন আমার হাত উঠে যাবে। আমি বিয়ে বাড়িতে আসছি, মারপিট করতে নয়। তুই কি চাস তোর জন্য আমি বিয়ে বাড়িতেও মারপিট করি? মেঘ ডানে বামে মাথা নেড়ে উচ্চস্বরে বলল, না। আবির মোলায়েম কণ্ঠে বলল, যদি বিয়ে বাড়িতে কোনো রকম ঝামেলা না চাস, তাহলে এইসব মেকআপ তুলে ড্রেসটা পরে সিম্পলি নিচে আসবি। আর যদি মনে হয় সবাই শাড়ি পরতেছে তাই তোকেও শাড়ি পরতে হবে, তাহলে এভাবেই যেতে পারিস। চয়েস ইজ ইয়োর্স। মেঘ আর কিছু বলল না। শপিং ব্যাগটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। মন খারাপ হওয়ার বদলে অষ্টাদশীর চোখে মুখে প্রখর উজ্জ্বলতা। আবির ভাইয়ের বলা মায়াবিনী শব্দটা বারবার কানে বাজছে। আবির ভাই যে তাকে নিয়ে চিন্তা করেন, এটা ভাবতেই মেঘের হৃদয়ে প্রশান্তির হাওয়া বয়ে গেল। আবিরের দৃষ্টি মেঘেতে নিবদ্ধ। অকস্মাৎ বুকে হাত রাখল। মস্তিষ্কের নিউরন অবিরাম বাজছে। তোর রূপে আবির বিধ্বস্ত। মানসিক টানাপোড়েনে ভুগছে সে। অশান্ত মনকে শান্ত করবার কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। হৃদয়ে গান বাজছে, এ দিল পাগল বানা बैठा इसे अब तू ही समझा दे दिखे तुझ में मेरी दुनिया तू बन जा रे। যতক্ষণ অষ্টাদশীকে দেখা যাচ্ছিল আবির ততক্ষণ দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়েছিল। অষ্টাদশী আড়াল হতে আবির খপ করে সিঁড়ি ধরে বসে পড়েছে। হাত দিয়ে চোখ মুখ ঢাকছে। বক্ষপিঞ্জরে উত্তাল পাতাল ঢেউ। তখনই সাকিব আসছে। আবিরকে সিঁড়িতে বসে থাকতে দেখে চিন্তিত স্বরে শুধালো, কি হয়েছে ভাইয়া, এখানে বসে আছো কেন? আবির চোখ মুখ থেকে হাত ছড়িয়ে সাকিবের দিকে তাকিয়ে শ্বাস ছেড়ে বলল, সাকিব রে, আমি শেষ। সাকিব আবিরের কাছাকাছি এসে শুধালো, কি হয়েছে বলবা তো? যতদিন যাচ্ছে আমি ওর প্রতি তত বেশি আসক্ত হয়ে যাচ্ছি। মায়াবিনীর মায়া কাটানোর ক্ষমতা যে নেই আমার। মায়া কাটানোর দরকার কি? তুমি তো মেঘবতীকেই ভালোবাসো। বিয়ে করে নাও, তাহলে এই মায়ের বাঁধন আরো বেশি শক্ত হবে। তোমাদের দুজনকে পাশাপাশি দেখলে আমারও যে কি ভালো লাগে। সাকিব মাথা চুলকে শুধালো, ভাইয়া তুমি না বলছিলা দেশে আসার 3 মাসের মধ্যেই বিয়ে করবা? এখন তো 6 মাস হয়ে যাচ্ছে।
বিয়ে করছে না কেন? বিয়ের কথা শুনতে আবিরের চোখে মুখে বিষণ্ণতা ছেয়ে গেছে। মামা মামিরা ব্যতীত আবিরের ফুপির ঘটনা আর কেউ জানে না। আবির নিজে থেকেও সাকিবকে কিছু বলেনি। আবির সিঁড়ি থেকে উঠে যেতে যেতে বলল, পরিস্থিতি বলতে একটা শব্দ আছে, জানিস তো? আমি এখন পরিস্থিতি অধ্যস্তনে বন্দী। পরিস্থিতি যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যেতে বাধ্য। সাকিব কিছু বুঝল না। আবিরকে প্রশ্ন করার আগে আবির সেই জায়গা ত্যাগ করল। আশেপাশে না তাকিয়ে সোজা সাকিবের রুমে চলে গেল। রুমে ঢুকে বিছানায় চোখে বন্ধ করে শুয়ে পড়ল। বক্ষে তার তীব্র কম্পন। পৃথিবীর সবার চোখে অদম্য, গুরুগম্ভীর আর শক্তপোক্ত ব্যক্তিটা আজ এক মায়াবিনীর রূপে বিধ্বস্ত হয়ে গেছে। এত বছর বুকের ভেতরে চেপে রাখা অনুভূতিরা যেন খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। অষ্টাদশী কি করে বুঝবে তাকে এই রূপে দেখে আবিরের হৃদয়ের কতটা তোলপাড় চলছে? ২০ মিনিট কেটে গেল। আবিরের এক হাত মাথার নিচে, অপর হাত বুকের বাপাশে। অচমকা চোখ মেলে তাকাই। ঠোঁটের কোণে দুষ্টু হাসি। আবিরের বিছানার পাশে রাখা ফোনটা হাতে নিল। গ্যালারিতে ঢুকতেই প্রথম ছবিটাতে চাপ দিল। অমনি মেঘের শাড়ি পরা একটা ছবি ভেসে উঠেছে। মেঘের চোখে ফাঁকি দিয়ে কিছুক্ষণ আগেই ২টা ছবি তুলেছে আবির। সেখান থেকে একটা ছবি সুদীর্ঘ মনোযোগ দিয়ে দেখছে। কাজল কালো চোখ, লজ্জায় লালিত মুখমণ্ডল, ওষ্ঠদ্বয়ে মায়াবী হাসি। আবিরের অশান্ত মন জানান দিচ্ছে, মায়াবিনীর মায়াজালে আবিরের মৃত্যু নিশ্চিত। আবির ফেসবুকে ঢুকে নিজের টাইম লাইনে একটা পোস্ট করে, মনের বিরুদ্ধে নিজেকে নিয়ন্ত্রণ করার চেয়ে যুদ্ধে শহীদ হওয়া বোধহয় অধিকতর শান্তিপূর্ণ। নিচে ছোট করে লিখেছে, বেস্ট সারপ্রাইজ এভার। আবির পুনরায় মেঘের শাড়ি পরা ছবিটা বের করেছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। অকস্মাৎ ফোনে যান্ত্রিক আওয়াজ বেজে উঠল। তানভীর কল করেছে। আবির রিসিভ করতে ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো, ভাইয়া তুমি ঠিক আছো? বনু ঠিক আছে তো? আবির মৃদু হেসে উত্তর দিল, তোর বোন বোধহয় সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, আমায় না মেরে থাকবে না। কেন, কি হয়েছে? বনু কি করেছে? রাগে বকা দাওনি তো আবার? তোর বোন এমন রূপে আমার সামনে আসছে, ধমক দেওয়া তো বহুদূর। আমি তো তুমি তো কি? বনু কেমন রূপে আসছে? তুই না আমার সম্বন্ধী হস? ছোট বোনের প্রেমালাপ শুনতে চাস, লজ্জা লাগে না তোর? আচ্ছা সরি, তোমরা ঠিকঠাক থাকলেই হলো। তোমাদের দুজনকে একসাথে পাঠিয়ে এখন টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার স্ট্যাটাস দেখে আরো বেশি ভয় লাগছিল, তাই তাড়াতাড়ি কল দিলাম। কিছুক্ষণ আগে মায়েশা আপু কল দিয়েছিল আমায়, যায়নি বলে রাগারাগি করছে। আমি বলছি সকাল সকাল চলে আসব। আচ্ছা, সাবধানে থাকিস। আর আসার সময় আমার বাইকটা নিয়ে আসিস। আচ্ছা, রাখছি। ভাইয়া শোনো। বলো। বনুর সাথে রাগ দেখিও না প্লিজ। এখন রাগ দেখানোর অবস্থায় আমি নেই। তোর বোনকে নিয়ে পালাইয়া না যাই, এই টেনশনে আছি। রাখছি। আবির কল কেটে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসছে। তানভীর আহাম্মকের মতো বসে আছে। বনু কি করেছে? ভাইয়ার কি হয়েছে? কি বলল, সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আবির ভাইয়া পরিবারের জন্য এত দৃঢ় সংকল্প নিয়ে হুট করে পালিয়ে যাওয়ার কথা কেন ভাবছে? ভাইয়াকে কল দিয়েও লাভ নাই। মাঝে মাঝে তানভীর ভাবে, ভাইয়ার সম্বন্ধী না হয়ে শালা হলে ভালো হতো। মজার ছলে অন্তত পক্ষে ভাইয়া কিছু বলতো, যাতে ভাইয়ার মনের ভাব বুঝতে পারত সে। আবির কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে বের হয়েছে। রানী গোলাপি রঙের পাঞ্জাবি পরায় আজ আবিরকে অন্যরকম সুন্দর লাগছে। সাদা কালো আর ধূসর রঙের ভিড়ে উজ্জ্বল বর্ণটা আবিরকে বেশ মানিয়েছে। প্যান্ডেলে ঢুকতে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো মেঘ কোথাও নেই। মিম দেশে আরো কয়েকজন মিলে গল্প করছে। আবির মিমকে ডেকে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? মিমও আশেপাশে তাকাচ্ছে। ধীর কণ্ঠে বলল, আপুকে তো দেখছিলাম নিচে আসছিল, এখন তো দেখছি না। রুমে গিয়ে দেখে আসবো ভাইয়া? তোর যেতে হবে না। আবির দুপা এগোতে সাকিব ছুটে আসছে। আতঙ্কিত কণ্ঠে বলল, ভাইয়া এতক্ষণে আসছো তুমি? তোমার মেঘবতী তো সেজেগুজে নিচে আসছিল। ওইখানে মালা আর ওর দুই বান্ধবী কথা বলছিল। কি কথা বলছে তা তো শুনি নাই, কিন্তু দেখলাম মেঘবতী মুখ গোমড়া করে উপরে চলে যাচ্ছে। তখন আব্বু চাচ্চু আমায় ডেকে নিয়ে গেছে, কিছু প্রয়োজনীয় জিনিস আনার দরকার ছিল। তাড়াহুড়োতে রুম পর্যন্ত যেতে পারছিলাম না। ফোনটাও রুমে চার্জে রেখে আসছি, তাই জানাতেও পারছিলাম না। কাজ শেষে দৌড়ে আসছি। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যে ভয়টা পাচ্ছিলাম। আবির ঝড়ের গতিতে মেঘদের রুমে গেছে। রুমে কেউ নেই। বিছানার উপরে শাড়ি, কসমেটিক্স এলোমেলো হয়ে পড়ে আছে।
আবির আশেপাশে 2-3টা রুম চেক করলো, কোথাও কেউ নেই। হঠাৎ সিঁড়ির দিকে নজর পড়তেই দৌড় দিল সেদিকে। ছাদ জুড়ে ঝলমল করছে লাল, নীল আর সবুজ রঙের আলো। তার একপাশে মেঘ দাঁড়িয়ে আছে, হাতে একটা গাছের ডাল, যেটা দিয়ে ছাদের রেলিংয়ে অবিরত আঘাত করছে। মেঘ ড্রেস পরে নিচে নামতেই চোখ পড়ল মালা আপু আর তাদের বান্ধবীদের দিকে। তারা কোনো বিষয় নিয়ে গম্ভীর আলোচনায় মগ্ন। মেঘ সেসবে পাত্তা না দিয়ে দুপা এগোতেই কানে আসে, আবির ভাইয়ের সাথে আমার 2 বছরের যাবৎ ফোনে কথা হয়, প্রায় ভিডিও কলে কথা হয়। আমি যে ওনাকে ভালোবাসি এ কথাটা এখনো বলিনি। আজকে সুযোগ পেলেই ভাইয়াকে বলে ফেলবো। তোরা আমায় বুদ্ধি দে, কিভাবে বললে উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবেন। কথাগুলো কানে আসতেই মেঘ স্তব্ধ হয়ে গেছে, দাঁতে দাঁত চেপে ধরল। ক্রোধে কপালের শিরাগুলো দৃশ্যমান হয়ে গেছে। মেঘের চোখ মুখে রক্তাভ হয়ে উঠেছে, দাঁত কিরমির করছে। আবির ভাই মালা আপুর সাথে কথা বলে, এ কথাটা অষ্টাদশীর মনে চরমভাবে আঘাত করেছে। রাগে গজগজিয়ে ছাদে চলে আসছে। রাগটা আসলে কার উপরে উঠেছে সেটা নিজেও বুঝতে পারছে না। মালা আপুর আচরণ ভালো লাগে না, এই জন্যই মালা আপুকে আগে থেকেই সহ্য করতে পারে না। অথচ আবির ভাই, ভাবতে বক্ষ স্পন্দন থমকে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে আবার ভাবছে, এতগুলো বছরে একটাবারও আপনি আমার সঙ্গে কথা বলেননি, এখন জোর করে পারলে তখন কেন জোর করে আমার সাথে কথা বলেন না? যদি কথাই নাই বলবেন, তাহলে মালা আপুর সাথে কেন কথা বলছেন? তাহলে কি আপনি? এতটুকু ভেবেই থেমে গেল। ক্রোধ যেন কমছেই না, বরং বাড়ছে। পাশে একটা গাছ থেকে একটা ডাল ভেঙে সেটাকে দিয়ে রেলিংয়ে আঘাত করে নিজের ক্রোধ কমানোর চেষ্টা করছে। আবির বিদ্যুৎ বেগে ছুটে এসে মেঘের হাত চেপে ধরল, হাত থেকে ঢালটা নিয়ে ছুঁড়ে ফেলল। এবার সরু নেত্রে খেয়াল করলো অষ্টাদশীর চোখ মুখ। লাইটের আলোতে বারবার পরিবর্তন হচ্ছে চেহারার বর্ণ। মেঘের চোখে মুখের তীব্র ক্ষিপ্ততা। আবিরের উপস্থিতি বুঝতে পেরে রাগ যেন 3 গুণ বেড়ে গেছে। আবিরের হাত থেকে নিজের হাতটা সরানোর চেষ্টা করছে, কোথাও কাটছে কিনা আবির সেটা দেখার চেষ্টা করছে। অথচ মেঘ মাথা নিচু করে সর্বটুকু শক্তি দিয়ে হাত সরানোর চেষ্টা করছে। মেঘের এমন কাণ্ডে আবির অগ্নি চোখে তাকিয়েছে। ধমক দিতে গিয়েও থেমে গেল। ঢোক গিলে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। মেঘের অন্য হাতটা টেনে নিল। মেঘের 2 হাত একসঙ্গে রেখে কবজির বরাবর চেপে ধরে তপ্ত স্বরে বলল, এখন দেখব কিভাবে নিজের হাত ছাড়াস। মেঘ রাগে কটমট করে বলল, ছাড়ুন আমায়। না ছাড়লে কি করবি? রাগে কটমট করছে মেঘ প্রশ্ন করল, কোন অধিকারে আমায় ছুঁয়েছেন? মেঘ রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কথাটা বলল। আবির নিরেট কণ্ঠে উত্তর দিল, আমায় অধিকারবোধ শেখাতে আসিস না। তোকে ছোঁয়ার জন্য যদি অধিকারনামায় স্বাক্ষর করতে হয়, আমি সেই অধিকারনামায় স্বাক্ষর করে হলেও তোকে ছুব। রাগের মাথায় আবিরের কথাগুলো মেঘ শুনল কিনা কে জানে। অতিরিক্ত ক্রোধে মেঘের মাথা ঘুরছে, তবুও শান্ত হওয়ার নাম নেই। মেঘ রাগান্বিত কণ্ঠে পুনরায় চেঁচিয়ে উঠল, আমায় ছাড়ুন বলছি। ছাড়ার জন্য তো ধরিনি, ছাড়িয়ে নিতে পারলে নে। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি কিন্তু চিৎকার করব। আবির এবার সশব্দে হাসল। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে বলল, হাসছেন কেন? আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার করব। আবির তপ্ত স্বরে প্রশ্ন করল, তুই যে অগাচণ্ডী সেটা কি তুই জানিস? মানে? এই যে চিৎকার করবি বললি, চিৎকার তুই করতেই পারিস, কিন্তু সবাই আসলে বলবিটা কি শুনি? আমি তোর হাত ধরেছি এটা নালিশ করবি? তোর কি মনে হয় তোর এই নালিশের ভয়ে আমি তোর হাত ছেড়ে দিব? জীবনেও না। বরং তুই নালিশ করলে আমার সুবিধা হবে। দে চিৎকার দে। আবিরের কথাগুলো শুনে মেঘ হঠাৎই আবিরের দিকে কেমন করে তাকালো। এতক্ষণ নিজের ওপর নিয়ন্ত্রণ ছিল না। আবিরের ঠোঁটের কোণে একচিলিতে হাসির ঝলক দেখে অষ্টাদশীর রাগ কিছুটা কমে এসেছে, তবে এখনো পুরোপুরি শান্ত হতে পারেনি। আবিরের মুখের পানে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃষ্টি নামাতেই চোখ পড়ে রানী গোলাপি পাঞ্জাবিতে। সঙ্গে সঙ্গে অষ্টাদশীর অভিব্যক্তি পাল্টাতে শুরু করলো। আবির ভাইকে এভাবে দেখে যেন চোখ ফেরাতে পারছে না। আচমকা ফোঁস করে শ্বাস ফেলল। নিজের ভেতরে সমস্ত রাগ ঝেড়ে ফেলতে চাইল। এই মানুষটার সাথে আর যাই হোক, রাগ করা অষ্টাদশীর পক্ষে অসম্ভব বিষয়। আবির গলা খেকারি দিয়ে বলতে শুরু করলো, তোর কি হয়েছে আমি জানি না, জানতে চাইও না। আমি কিছু কথা বলবো, তুই চুপচাপ সেগুলো শুনবি। আবিরের কথায় মেঘের দৃষ্টি সরল, মাথা নিচু করে দাঁড়ালো। আবির বলে, মনে কর তুই একটা ড্রেস কিনতে একটা দোকানে গেছিস। অনেক খোঁজার পর একটা ড্রেস তোর খুব পছন্দ হয়েছে। যেই ড্রেসটা নিতে যাবি, তখনই অন্য একজন এসে তোর পছন্দের ড্রেসটা নিয়ে দেখতে লাগলো।
তারও ড্রেসটা খুব পছন্দ হয়েছে। তখন তুই কি করবি? ড্রেসটা হাসি মুখে তাকে দিয়ে দিবি, নাকি শক্ত গলায় বলবি, এই ড্রেসটা আমি নিব? যদি অভিমান করে তোর পছন্দের জিনিসগুলো মানুষকে দিতে থাকিস, পরে এক সময় এসে দেখবি তোর আশেপাশের প্রিয় জিনিসগুলো বলতে কিচ্ছু নেই। মেঘ মনোযোগ দিয়ে আবিরের কথাগুলো শুনল। আবির মেঘের হাত ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো দেখেও না দেখার মতো করে চলতে হয়। যদি আমরা সেগুলোকে পাত্তা দেই, তাহলে আমাদের জীবন ধ্বংস। অনিশ্চিত জীবনে যতদিন বাঁচবি, ততদিন নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করবি। আমি নিচে যাচ্ছি, 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসবি। আবির দীর্ঘ পা ফেলে সিঁড়ির কাছে গিয়ে আবার পেছন ফিরে তাকালো। উচ্চস্বরে বলল, মাই ডিয়ার স্প্যারো, সবকিছু চাইলেই পেয়ে যাবেন এমনটা নাও হতে পারে। প্রয়োজনে কিছু জিনিস আদায় করে নিতে হয়। আবির চলে গেছে। মেঘ ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। মাথায় ঘুরছে আবিরের বলা শেষ কথাটা। প্রয়োজনে কিছু জিনিস আদায় করে নিতে হয়। মেঘের রাগ, অভিমান, মন খারাপের কারণগুলো এক মুহূর্তেই পালিয়েছে। আবির ভাই যেন অষ্টাদশীকে ইনডাইরেক্টলি তাকে বুঝিয়ে দিয়েছে, আবির ভাইয়ের ভালোবাসা আদায় করে নিতে হবে। সহসা মেঘের ঠোঁটে হাসি ফুটেছে। এই হাসিতে কোনো খাদ নেই, মনের ভেতরে নেই কোনো অভিযোগ। মেঘ দ্রুত রুমে গিয়ে ফ্রেশ হয়ে অন্তহীন পায়ে ছুটতে ছুটতে নিচে নামলো। মেঘের ছুটোছুটি দেখে হালিমা খান বিরক্ত হয়ে বললেন, এভাবে দৌড়াচ্ছিস কেন? পরে ব্যথা পেলে কি হবে? মেঘ একগাল হেসে উত্তর দিল, আমার কিচ্ছু হবে না। দৌড়ে বেরিয়ে আসে ঘর থেকে। আখিজোড়া কাউকে খুঁজছে। হঠাৎ চোখ পড়ে প্যান্ডেলের দিকে। একটা বেঞ্চে আবির ভাই বসে আছে। পেছনের সাইড দেখা যাচ্ছে। মেঘ চুলগুলো দেখে চিনতে পেরেছে। আবিরের পাশে সাকিবকে দেখে শিওর হয়েছে। সাকিব এদিকেই তাকিয়েছিল। সাকিব আবিরের কানের কাছে বিড়বিড় করে বলল, ভাইয়া, তোমার প্রেয়সী আসছে, কিন্তু সাথে শত্রু পক্ষের আগমন হচ্ছে, বি কেয়ারফুল। সাকিব আবিরের পাশ থেকে উঠে আবিরের বিপরীতে একটা চেয়ার টেনে বসল। মেঘ আবিরের কাছাকাছি আসতেই চোখ পড়ল। মালা একটা ট্রে নিয়ে মেঘের আগে আবিরের সামনে হাজির হলো। কিছু খাবার আর এক গ্লাস শরবত। আবিরের কাছে এসে মালা মোলায়েম কণ্ঠে বলল, ভাইয়া, তোমাকে কতক্ষণ যাবৎ খুঁজতেছিলাম। তুমি তো দুপুরের পর আর কিছুই খাওনি, তাই খাবার নিয়ে আসছি। মালার আহ্লাদী কণ্ঠে আবিরের মেজাজ খারাপ হলো, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করলো। আবির প্রখর তপ্ত স্বরে জানালো, আমি এখন খাবো না, নিয়ে যা। মেঘের রাগ ক্রমে ক্রমেই বেড়ে চলেছে। গাল ফুলিয়ে আবিরের থেকে কিছুটা দূরে আবিরের মুখোমুখি এসে দাঁড়ালো। সামনে থেকে আবিরকে দেখছে, অথচ আবিরের কারো দিকেই তাকাচ্ছে না। মালা পুনরায় বলল, খাবারটা খেয়ে নাও প্লিজ। আবির রাগান্বিত কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগেই মেঘ আবিরের কাছাকাছি দাঁড়ালো। ঝোঁকে আবিরের মুখোমুখি হলো। আবিরের কাছে আসতে দেখে আবির একটু পিছিয়ে গেল। মেঘ আচমকা আবিরের বুকের ওপরের বোতামটা লাগাতে লাগাতে বলল, পাঞ্জাবি তো পরেছেন ঠিকই, বোতামগুলো ঠিকমতো লাগাতে পারেননি। বোতাম লাগিয়ে তাকালো মাথায়। এক মুহূর্তের ব্যবধানে চুলে হাত দিল। দুহাতে চুলগুলো ঠিক করতে করতে বলল, ইস, চুলগুলো এলোমেলো করে ফেলেছেন। আমি না থাকলে যে আপনার কি হবে, এটাই ভেবে পায় না। আবির অবিশ্বাস্য দৃষ্টিতে মেঘকে দেখছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে নিরষ্ঠ কামড়ে ধরল। চোখে মুখে বিস্ময় যেন সরছেই না। মেঘ যে এমন কাণ্ড করবে, এটা আবির ভাই কল্পনাতেও ভাবতে পারেনি। মেঘের কাণ্ডে স্তব্ধ হয়ে গেছে আবির। মেঘ চুল ঠিক করে এক পা পিছিয়ে আবিরকে ভালোভাবে পরখ করে মোলায়েম কণ্ঠে বলল, এই তো, এখন ভালো লাগছে, মাশাআল্লাহ। কথাটা বলে ধপ করে আবিরের পাশে বসে পড়ল। সাকিব চেয়ারে বসে এতক্ষণ বিপুল চোখে সব ঘটনা দেখছিল। ছেলেটা মুখ চেপে হেসেই যাচ্ছে। সবার মুখে হাসি থাকলেও মালার আগে ফুঁসছে। মেঘকে আবিরের বোন ব্যতীত কিছু ভাবে না সে। তবে এখন মেঘের আচরণ দেখে মালার সহ্য হচ্ছে না। মেঘ মালার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপু, আবির ভাই এই সময় কিছু খায় না, কিছু লাগলে আমি এনে নিব নে। তুমি বরং তোমার বান্ধবীদের সময় দাও। মালার আগে কটমট করে চলে যাচ্ছিল। সাকিব পেছন থেকে ডাকলো, মালা, খাবারটা বরং আমায় দিয়ে যা, আমি খেয়ে তোর জন্য দোয়া করব। মালা হুঙ্কার দিয়ে উঠল, তোর দোয়া আমার লাগতো না। আবির মেঘের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ সকাল থেকে যা যা ঘটছে, তার উপর আবির কোনোভাবেই নিজেকে সংযত রাখতে পারছে না। মালা চলে যাওয়ায় মেঘ আবিরের দিকে তাকালো। চোখে চোখ পড়তে আবির ভুরু নাচালো। মেঘ নিঃশব্দে হাসলো। কাজল কালো চোখ সাথে অকৃত্রিম হাসিতে আবিরকে ঘায়েল করে রেখেছে।
নেশাক্ত কণ্ঠে শুধালো, এটা কি ছিল? মেঘ হাসি মুখে উত্তর দিল, আপনি বুঝবেন না। আবির ভুরু কুঁচকে তাকাতে সাকিব বলে উঠল, ভাইয়া, শুধু হাতে পায়ে লম্বা হলেই হলো না, বুদ্ধিরও প্রয়োজন আছে। তোমার উচিত মেঘবতীর থেকে কিছুটা বুদ্ধি ধার নেওয়া। আবির মেঘের দিকে তাকিয়ে থেকেই মুচকি হেসে জানালো, আমিও তাই ভাবছি। এখন থেকে যখনই বুদ্ধির প্রয়োজন হবে তখনই ওর কাছে যাব। মেঘ আবিরের মুখের পানে চেয়ে ভ্রেংচি কেটে উঠে চলে গেছে। আবির নিঃশব্দে হাসছে, তার অষ্টাদশীর প্রস্থান দেখছে। আবিররা যেখানে বসেছে তার পেছনে কিছুটা দূরে গায়ে হলুদের স্টেজ। মিম, দিশা আরো কয়েকটা মেয়ে সেখানে বসে আছে। মিমকে দেখে মেঘও সেখানে গিয়ে মিমের পাশে বসেছে। সাকিব চেয়ার থেকে উঠে এসে আবিরের পাশে বসতে বসতে মোবাইল এগিয়ে দিয়ে বলল, নাও তোমার ভিডিও আর ছবি, সব ঠিক আছে কিনা দেখো। আবির টেনে টেনে সবগুলো দেখছে। মেঘের ভেংচি থেকে শুরু করে আরো অনেক ছবি তুলে ফেলেছে। একটা ছবিতে দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। একটা ভিডিও করছে, ভিডিওতে বোতাম লাগানো, চুল ঠিক করার দৃশ্য। সাকিব আস্তে করে বলল, ভাইয়া, আমার কিন্তু খুব রাগ উঠতেছে। আবির ফোনটা পকেটে রেখে বলল, কেন? আবির ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল মেঘ সবার সঙ্গে কথা বলছে আর হাসছে। সাকিবের কাঁধে মাথায় রেখে আবির মেঘকে দেখছে। সাকিব ঠান্ডা কণ্ঠে বলল, তোমাদের লুকোচুরির প্রেম আর কতদিন চলবে? জানি না। এই যে কিছু বলতে পারো না, তোমার খারাপ লাগে না? খারাপ তো লাগেই, ওর জন্য কত নির্ঘুম রাত কাটে আমার। ও যদি জানতো। নির্ঘুম রাত কাটিয়ে সকালবেলা ওর মায়াবী আখিজোড়া দেখলে মনে হয় আরো শত শত রাত নির্ঘুম কাটাতে পারবো। সাকিব মজা করে বলল, আহারে ভালোবাসা। আবিরের ঘোর যেন কোনো মতে কাটছে না। সাকিবের কাঁধে মাথা রেখে ক্লান্তিহীন আমত্ত চোখে মেঘকে দেখেই যাচ্ছে। নিজে পছন্দ করে কেনা ড্রেসটাতে অষ্টাদশীকে যতটা মোহনীয় লাগবে ভেবেছিল তার থেকেও কয়েক গুণ বেশি রমণী লাগছে। মেঘের মায়াবী হাসি দেখে আবিরের টালমাটাল অবস্থা। মায়াবিনীর মায়াবী হাসি দেখলে বরাবরই আবিরের সকল দুশ্চিন্তা অবসান ঘটে। হৃদয়ের অন্যরকম অনুভূতিরা কাজ করে। আজ সকাল থেকে ঘটা একের পর এক ঘটনা আবিরকে বেসামাল করে দিচ্ছে। নিজেকে সামলানোর বিন্দুমাত্র শক্তি নেই আবিরের। নানান রকমের নিষিদ্ধ ইচ্ছা যেন মাথাচড়া দিয়ে উঠেছে। অষ্টাদশীর প্রাণচঞ্চল হাসি, তার সাথে গাঢ় কাজল টানা চোখ দুটো দেখে আবির মনে মনে বিড়বিড় করে বলল, আমার ক্লান্ত মস্তিষ্ক জুড়ে শুধু তোর বিচরণ চলে। সাকিব ঠাট্টার স্বরে শুধালো, কার? সাকিবের প্রশ্নে আবির কিছুটা নড়ে বসল। বুঝতে পারল তার মনের কথা মুখ ফসকে বেরিয়ে গেছে। নিজেকে সামলে উত্তর দিল, মাহাদিবা খান মেঘ। এখনো মেঘবতীকেই দেখছো নাকি? কোথায় মেঘবতী? দেখি। যেই না ঘাড় ঘুরাতে যাবে অমনি আবির আটকে দিল। তেজপূর্ণ ভারী স্বরে বলল, আমার সম্পত্তিতে ভুলেও নজর দিবি না। সাকিব আমতা আমতা করে বলল, আমি তো শুধু দেখতে চাইলাম, ভাইয়ের সম্পত্তিতে নজর দিব কেন? আমি এত নিকৃষ্ট আমি না। তাছাড়া আমার মানুষ আছে। আবির কোনো কথা বলল না। একটু থেমে সাকিব পুনরায় বলল, ভাইয়া চলো একটা জায়গায় যাই। আবির উদাস কণ্ঠে বলে উঠল, আমি জানি তুই কোথায় যেতে চাচ্ছিস, কিন্তু আমি এখন কোথাও যাচ্ছি না। প্লিজ ভাইয়া চলো না। ওদের সন্ধ্যার পর আমাদের বাড়িতে আসার কথা ছিল, আমি বলেছিলাম এগিয়ে নিয়ে আসব। আবির ব্যস্ত ভঙ্গিতে বলল, ইস কি প্রেম! দুইটা বাড়ি পরেই তো বাড়ি, এখান থেকে আবার এগিয়ে আনতে হয়? আর কত কি যে দেখতে হবে। সাকিব একগাল হেসে প্রশ্ন করল, এ কথা তুমি বলছো ভাইয়া? 24 ঘন্টা যার চোখের সামনে মেঘবতী ঘুরঘুর করে, মেঘবতীর কণ্ঠ না শুনলে রাতে ঘুম যার হয় না, সেই সাজ্জাদুল খান আবির এই কথা বলছে? আবির গম্ভীর কণ্ঠে বলল, চুপ থাকবি তুই? আর একটা প্রশ্ন, বাসায় তো সারাদিন মেঘবতীকেই দেখো, তারপরে এত বিভোর হয়ে আছো কেন, বলবা? আবির রাশভারী কণ্ঠে জবাব দিল, বাসায় তো এভাবে দেখার সুযোগ পায় না। একবারের বেশি দুবার তাকাতে গেলেই চোখে চোখ পড়ে যায়। না চাইতেও বাধ্য হয়ে আমার দৃষ্টি সরিয়ে নিতে হয়। আজ এতদিন পর ওকে দেখার সুযোগ পেয়েছি, দয়া করে তোর মুখটা বন্ধ রাখ। ওদেরকে আনতে যাব না? আবির গম্ভীর কণ্ঠে জানালো, কল বা মেসেজ দিয়ে বল চলে আসতে। আমি এখন কোথাও যাব না, আর তুইও যেতে পারবি না। প্রোগ্রাম শেষে এগিয়ে দিয়ে আসিস। এখন ডিস্টার্ব করিস না। সাকিব পকেট থেকে ফোন বের করে মেসেজ করছিল। সাকিবের কাঁধে আবিরের মাথা।
অক্ষিযুগল নিবদ্ধ মেঘের চোখে মুখে। প্রেয়সীর মুগ্ধতায় ডুবে আছে সে, পল্লব ফেলছে না একটিবারও। ইহজগতে আর কোনো কিছুতেই মনোযোগ নেই তার। আচমকা কেউ একজন আবিরের কান চেপে ধরায় আঁতকে ওঠে। অগাধ মনোযোগে ছেদ পড়ল। আকস্মিক ঘটনায় আবির কিছুটা ভরকে গেল। হকচকিয়ে সোজা হয়ে বসে সঙ্গে সঙ্গে তাকায় সেদিকে। মাইশা শক্ত হাতে আবিরের কান চেপে ধরে আছেন, চোখে মুখে পরিষ্কার রুষ্টতা। আবির বিস্ময় চোখে তাকায়, ভুরু কুঁচকে নরম স্বরে বলল, উফ আপু লাগছে। মাইশা রাগী স্বরে জবাব দেয়, আগুক, তোরে কতক্ষণ পেটাইলে মনে শান্তি পাইতাম। আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, আমি আবার কি করলাম? ফাজিল ছেলে, আবার কথা বলিস। প্লিজ আপু কান ছাড়ো, ব্যথা পাচ্ছি। মাইশা কান ছেড়ে আবিরের পিঠে ঠাস ঠাস করে ২-৩টা থাপ্পড় বসিয়ে দিয়েছে। আবির কপাল গুটিয়ে কোমল কণ্ঠে আর্তনাদ করে বলে, আপু। সাকিব চিন্তিত স্বরে শুধালো, হয়েছেটা কি আপু? ভাইয়াকে মারতেছো কেন? মাইশা রাগান্বিত কণ্ঠে বলা শুরু করে, মারবো না তো কি করব? আমি নিজে না সেজে কতটা সময় নিয়ে মেঘকে সাজিয়েছি, সাথে শাড়ি পরিয়ে দিয়েছে, মুন্নি আর আমি মিলে মেকআপ করে দিয়েছি, আলতাটা পর্যন্ত আমি দিয়ে দিয়েছি। বারবার মেয়েটাকে বলেছি, তুমি বসে থাকো, আমি রেডি হলে একসাথে নিচে আসব। ছটফটে মেয়েটা একটুও বসতো না রুমে, রুম থেকে ছুটে চলে আসছে। আমি রেডি হয়ে আসতে পারলাম না। মেঘের পরনে না আছে শাড়ি, আর না আছে কোনো সাজগোজ। আমি শিওর এটা এই ফাজিলের কাজ। বলতে বলতে আবিরের পিঠে আরেকটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। সাকিব মাইশার কথা শুনে বসা থেকে উঠে গেছে। আবিরের মুখোমুখি হয়ে শুধাই, ও আচ্ছা, এই কারণে তাহলে তোমার টালমাটাল অবস্থা। মাইশা পুনরায় চেঁচিয়ে ওঠে, কিরে, কথা বলছিস না কেন? আবির অন্যদিকে তাকিয়ে উত্তর দিল, আমি কি বলবো? মেঘ শাড়ি পাল্টালো কেন? জানি না। আবির, একদম ফাজলামো করবি না। আমি ড্যাম শিওর এটা তোর কাজ। সাকিব পাশ থেকে বলে উঠল, এতক্ষণে বুঝলাম ভাইয়ার মাথা নষ্টের কারণ মেঘবতীর শাড়ি। থাক আপু, তুমি মন খারাপ করো না। ভাইয়া মেঘবতীর প্রতি একটু বেশি সিরিয়াস তো, তাই হয়তো শাড়ি পাল্টাতে বলেছে। মাইশা ভুরু কুঁচকে শুধালো, তুইও জানিস? আবির তাহলে সত্যি সত্যি মেঘকে পছন্দ করে? সাকিব উত্তেজিত কণ্ঠে জানালো, পছন্দ না গো আপু, মেঘবতীর প্রেমে আবির দেওয়ানা বলো। মানুষ তো প্রেমে হাবুডুবু খায়, ভাইয়া পুরোপুরি ডুবে আছে। কবে যে নিঃশ্বাস আটকে মরে যায় আল্লাহ ভালো জানেন। আবির সাকিবের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। সাকিবের সেদিকে হুঁশ নেই। আবির ধমক দিতে যাবে, তার আগে মাইশা শীতল কণ্ঠে বলে ওঠে, সি আবির, তোর থেকে অন্তত এটা আশা করিনি। ছোটবেলা থেকে তুই বলতি আমি নাকি তোর সবচেয়ে ভালো বোন। ভালো বোন হওয়ায় এই প্রতিদান দিলি? একটাবার তো বলতেও পারতি। আবির কৈফিয়তের স্বরে জবাব দিল, কি করে বলবো? তোমার সাথে কি নীরবে কথা বলতে পারি? ফোনে কথা বললে মামা মামি মালা দিশা কেউ না কেউ থাকেই সব সময়। বলবো কিভাবে? মায়েশা সেসবে পাত্তা না দিয়ে বলে, তুই আমার প্ল্যানে পানি ঢালছিস, এখন আমি তোর প্রেমে আগুন লাগাবো। ওয়েট বাবু। মায়েশার আগে গজগজ করে ২-৩ কদম এগোতে আবির ছুটে গিয়ে মায়েশার পথ আটকে দ্বিগুণ ভারী কণ্ঠে প্রশ্ন করে, কি করবা? তানভীরকে কল দিয়ে বলবো তুই যে গোপনে হের বোনের পিছে ঘুরছিস? আবির মায়েশার সামনে থেকে সরে একপাশে হয়ে দাঁড়িয়ে উত্তর দিল, ও। মায়েশা ভুরু কুঁচকে আবিরের মুখের পানে তাকায়। আবিরের ঠোঁটের কোণে হাসি দেখে মায়েশার চরম রাগ হয়ে উঠেছে। সাকিবের দিকে তাকাতেই সাকিব হেসে ফেলল। সাকিবকে হাসতে দেখে মায়েশা রাগের আগে প্রশ্ন করল, হাসছিস কেন? হাসছি কারণ তুমি যাকে বিচার দিতে যাচ্ছ সে অলরেডি সব কিছু জানে। এখন না, আরো ৭-৮ বছর আগে থেকেই জানে। কি? আবির কি এত বছর যাবৎ মেঘকে ভালোবাসে? হ্যাঁ। মায়েশা আবিরকে শুধালো, মেঘ জানে? না। বলিস না কেন? সময় হলে বলবো। তুই সময়ের অপেক্ষা কর, আমি এখন বলে দিব। আবির আতঙ্কিত হয়ে বলে, আপু প্লিজ, ওরে এখন কিছু বলো না। আমিই বলবো। সরি আপু, প্লিজ ওরে কিছু বলো না। সরি বললেই কি সবকিছুর সমাধান হয়ে যায়? এত কষ্ট করে সাজিয়ে দেখতেই পারলাম না, আর একটা ছবিও তুলতে পারলাম না। এখন তোরে কি করতে মন চাই বলতো? আপু শোনো, ভাইয়া যেহেতু ঢাকায় জব করেন, বিয়ের পর তুমি তো ঢাকাতেই থাকবা। কোনো একদিন মেঘকে শাড়ি পরিয়ে তোমার সাথে দেখা করাবো। দরকার হলে তোমাদের বাসা থেকে ঘুরেও আসবো। তবুও শাড়ি পরা নিয়ে আর কিছু বলো না। আম্মুরা কারো কানে এ কথা গেলে তুলকালাম হয়ে যাবে। প্লিজ। ফুপি জানে না?
না, ঠিক আছে, মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? কানে ধর। এখন? হ্যাঁ, এখন। কানে ধরবি নাকি মেঘকে বলবো? আচ্ছা, ধরছি। বলে আবির দুহাতে আলতোভাবে কানের লতি স্পর্শ করলো। মাইশা মৃদু হেসে শুধালো, মেঘকে প্রথমবার শাড়িতে দেখার অনুভূতি বল। আবিরের জবাব এলো, কানে ধরে কেউ অনুভূতি শেয়ার করে? কেউ করে না বলেই তুই করবি। শোনো তবে। শাড়ি পরিহিতা মাহাদিবা খান মেঘকে দেখে সাজ্জাদুল খান আবিরের অন্তরতম অচল পূর্বাভাসবিহীন কালবৈশাখীর ঝড়ের কবলে পড়েছে। মাহাদিবা সহস্র ব্যতীত আবিরের অশান্ত হৃদয় শান্ত হবে না। মাইশা আর সাকিব দুজনে হা করে তাকিয়ে আছে। মাইশা উচ্চস্বরে হেসে বলল, হায় আল্লাহ, আমার ভাই এখন প্রেমিক পুরুষ হয়ে গেছে। মাইশার হাসির শব্দে মিমদের নজর পড়ে। আবিরকে দেখে বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, আপু, দেখো ভাইয়া কানে ধরে দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ মেঘের নজর পড়ে সেদিকে। আবিরকে এই অবস্থায় দেখে মেঘের মাথায় চক্কর দিয়ে ওঠে। মেঘ মিম ছুটে যায় সেদিকে। মেঘ দূর থেকে উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কি হয়েছে, আপনি কানে ধরে আছেন কেন? মাইশা আবিরকে ইশারা দিতে আবির কান থেকে হাত নামিয়ে বলে, কিছু হয়নি। কিছু হয়নি মানে কি? মাইশা মেঘের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলে, আবির ভুল করেছিল, তাই আমি শাস্তি দিয়েছি। মিম প্রশ্ন করে, ভাইয়া কি ভুল করেছিল? সেটা তোমাদের বলা যাবে না। এ বলে মাইশা চলে গেছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, কি করেছিলেন আপনি? আবির কিছু বলার আগে সাকিব বলল, ভাইয়া ছোট্ট একটা ভুল করেছিল, তাই বলে আপু শাস্তি দিয়েছে, তুমি টেনশন করো না। এ কথা শুনে মেঘ ফিক করে হেসে উঠল। আবির ভুরু কুঁচকে প্রশ্ন করলো, হাসছিস কেন? মেঘ মুচকি হেসে এপাশ ওপাশ মাথা নাড়ল। মিমের হাত ধরে হাসতে হাসতে চলে যাচ্ছে। আবির কপাল গুটিয়ে প্রেয়সীর গমন পথে চেয়ে আছে। মেঘের চিন্তান্বিত চেহারায় হঠাৎ পরিবর্তনের কারণ আবিরের মাথায় ঢুকছে না। মাইশাকে স্টেজে বসানো হয়েছে। প্যান্ডেলে আত্মীয়দের সমাগম। এর মধ্যে দুটো অল্পবয়স্ক মেয়ে শাড়ি পরে বাড়িতে ঢুকেছে। সাকিব এক পলক তাকিয়ে আবিরের কানে ফিস করে কি যেন বলে সেদিকে চলে গেছে। মালা আর ওর বান্ধবীরা কয়েকটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতে ব্যস্ত। ছেলেগুলো মালারই বন্ধু। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করছে। মেঘ চেয়ারে বসে মাইশার ছবি তুলছে আর সেগুলো মিমকে দেখাচ্ছে। মাঝে মাঝে দুই বোন সেলফিও তুলছে। সাকিব গেটের কাছে গিয়ে একটা মেয়ের সঙ্গে একটু কথা বলে সরে গেছে। আদি ছুটে এসে মিমকে টেনে নিয়ে কোথায় চলে গেছে। এই সুযোগে আবির লোকজনের ভিড় পেরিয়ে মেঘের পেছনে দাঁড়িয়ে মেঘের মাথায় গাঁটটা মারে। আকস্মিক ঘটনায় মেঘ আঁতকে ওঠে। পেছন ফিরে আবিরকে দেখে কিছুটা স্বাভাবিক হয়। আবির রাশভারী কণ্ঠে প্রশ্ন করে, তখন হাসছিলি কেন? এমনি। এমনি কেউ হাসে না, কারণ বল। আপনাকে শাস্তি দেওয়ার মানুষ আছে দেখেই হাসি পাচ্ছিল। তার মানে আমি শাস্তি পেলে তুই খুশি? আমি এ কথা কখন বললাম? সব কথা বলতে হয় না। তোর মনের কথা চোখে স্পষ্ট ভাসতেছে। মেঘ ঘন ঘন পল্লব ফেলে শুধালো, আপনি কি চোখের ভাষাও বুঝেন? জি। সবার? জি না। তোর মতো তারছিরা মানুষের মনের কথা বোঝার ক্ষমতা আল্লাহ আমায় দিয়েছেন। আমি তারছিরা? কি মনে হয়? মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আমি মোটেও তারছিরা না। সেসব পরে দেখা যাবে। মামি খাওয়ার জন্য ডেকে গেছেন। মিম আদিকে নিয়ে তাড়াতাড়ি আয়। মালা আর ওর বান্ধবীরা দূর থেকে আবির মেঘের কথোপকথন শোনার চেষ্টা করছিল। স্টেজ থেকে মায়েশা আবির ও মেঘকে দেখছিল। মায়েশার মুখে মিষ্টি হাসি। মায়েশা আর আবিরের বয়সের মধ্যে পার্থক্য মাত্র 1 বছরের হওয়ায় দুই ভাই বোনের মধ্যে সম্পর্ক ছোট থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মামা বাড়িকে কেন্দ্র করে আবিরের শৈশবের অনেকখানি স্মৃতি জড়িয়ে আছে। মামা বাড়ির সবচেয়ে কাছের মানুষ ছিল মায়েশা। সাকিব একটু বড় হওয়ার পর থেকে সাকিবের সঙ্গেও খুব ভালো সম্পর্ক হয়েছে। বাকিদের সঙ্গে তেমন আন্তরিকতা নেই। মাইশা পড়াশোনার জন্য বাড়ির বাইরে চলে যাওয়ায় আবিরের দীর্ঘদিন মামা বাড়িতে আসা না আসা, তারপর বিদেশে চলে যাওয়া, সব মিলিয়ে মাইশার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি অনেক বছর। মালার ফোন দিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে, তবে সবসময় মালা আশেপাশেই থাকে। মালার সামনে মাইশা আবিরকে অনেকবার প্রশ্ন করেছে আবির কাউকে পছন্দ করে কিনা, কেউ আছে কিনা, কিন্তু আবির সবসময় এই প্রশ্ন এড়িয়ে গেছে। ব্যস্ততা দেখিয়ে কল কেটে দিয়েছে। মাইশাও আলাদাভাবে কখনো আবিরকে কল দেয়নি। আবির নিজেও নিজ থেকে কিছু বলেনি।
এতদিন পর মাইশা আবিরের মনের কথা জানতে পেরেছে, তাই মেঘ আবিরের খুনসুটি দেখে আনমনে হাসছে। তবে মাইশা খুশি হলেও মালা তেলে বেগুনে জ্বলে উঠেছে। সন্ধ্যার ঘটনার পর থেকে দুজনকে একসঙ্গে দেখলেই মালা ফুঁসে ওঠে। আবির বাড়ির ভেতরে চলে গেছে। মিম আর আদি আসার পর মেঘদের খেতে নিয়ে চলে গেছে। মাইশার বাবা চাচারা, মামারা আরও যারা আছেন সবাই মিলে মাইশাকে হলুদ লাগাতে ব্যস্ত। দুইজন ক্যামেরাম্যান ছবি তুলছে। মেঘদের পিছু পিছু মালা ওর বান্ধবীদের নিয়ে খেতে গেছে। মালিহা খান আর আবিরের ছোট মামি মিলে সবাইকে খাওয়াচ্ছেন। মালাকে বসতে দেখে সাকিব ঠাট্টার স্বরে বলল, কিরে মালা, তুই খেতে বসছিস কেন? তোর সমস্যা কি? আমার আবার কি সমস্যা হবে? যে মেয়ে সাজলে সারাদিন পানি খায় না, সেই মেয়ে শাড়ি পরে সেজেগুজে ভাত খেতে বসেছে। ঘটনা কি? তোর মাথা। সাকিব আর কথা বাড়ালো না। আবিরের এক পাশে সাকিব বসেছে, অপর পাশে আদি বসেছে, তারপর মিম, এরপর মেঘ। মেঘের পাশেই মালা বসেছে। মালাকে মেঘের পাশে বসতে দেখে আবির চোখ রাঙিয়ে সাকিবের দিকে তাকিয়ে আছে। সাকিব চোখের ইশারা করলো আবির যেন শান্ত থাকে। মালার থেকে মেঘকে দূরে দূরে রাখতে চেয়েও পারছে না। আবির নিজের রাগ কন্ট্রোল করে খুব তাড়াহুড়োয় খাবার খাচ্ছে। আবিরের খাবার প্রায় শেষ। তখন মালা মেঘকে উদ্দেশ্য করে বলছে, মেঘ, তুমি বরং এই মাছটা খাও। একটা মাছের পিস চামচে তুলে মেঘের দিকে এগোতেই আবির রাগান্বিত কণ্ঠে বলে, মাছের তরকারি অনেক ঝাল হয়েছে, মেঘ এত ঝাল খেতে পারে না। মালা পুনরায় মাছটা বাটিতে রেখে দিল। আবিরের কথা শুনে মেঘ চোখ বড় করে তাকালো। অষ্টাদশীর খাওয়া বন্ধ হয়ে গেছে। মেঘ এত ঝাল খেতে পারে না, এটা আবির ভাই মনে রেখেছে ভেবে অষ্টাদশীর মন খুশিতে ভরে গেছে। মেঘ চিবুক নামিয়ে লাজুক হাসলো। আবির ভাইয়ের প্রতি ভালো লাগা ক্রমশই বেড়েই চলেছে। আবির উঠে যেতে যেতে মালাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, মেঘকে খাওয়ানোর দায়িত্ব তোকে দেওয়া হয়নি। তোর যতটুকু কর্তব্য ততটুকুই করিস। এর বাইরে কোনো প্রকার ভালোবাসা দেখানোর প্রয়োজন নেই। আবির রাগে কটমট করে রুম থেকে বেরিয়ে পড়েছে। রাগটা পুরোপুরি প্রকাশ করতে পারছে না, আবার গিলতেও পারছে না। খাওয়ার মধ্যে তানভীর প্রায় ৫-৭ বার কল দিয়ে ফেলেছে। তানভীরের সাথে কথা বলে নিজের ভেতরে ক্ষোভ প্রকাশ করছে। তানভীরও ঠান্ডা মাথায় ভাইকে বুঝাচ্ছে। আচমকা আবিরের সামনে মেঘ দাঁড়াতেই আবিরের কথা বন্ধ হয়ে গেছে। ক্ষোভের পরিবর্তে আবিরের চোখে মুখে মুগ্ধতা প্রতীয়মান হয়েছে। মায়াবিনীর মায়া মুখ দেখলে আবিরের ক্রোধ যেন নিমেষেই বিলীন হয়ে যায়। আবির উঠে যাওয়ায় মেঘ তাড়াহুড়ো করে খাবার খেয়ে ছুটে এসেছে। আবির ভাইয়ের অপ্রত্যাশিত ভালোবাসা বেশ ভালোই বুঝতে পারছে সে। আবিরকে নিরুত্তর থাকতে দেখে তানভীর কয়েকবার হ্যালো হ্যালো বলেছে। কয়েক মুহূর্ত পর আবির বলে, এখন রাখছি, পরে কল দিব। মেঘ মোলায়েম কণ্ঠে শুধালো, ভাইয়া কল দিয়েছিল? হ্যাঁ। ভাইয়া কি রাতে খেয়েছে? হ্যাঁ। তুই কি জন্য এসেছিলি? আপনাকে দেখতে। আবির কপাল কুঁচকে বলে, মানে? আপনার শীত লাগছে কিনা দেখতে আসছিলাম। ঠিক আছে, চলে যাচ্ছি। আবিরের তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। নিজের প্রতি রাগ হচ্ছে। মুখ ফসকে সবসময় সত্যি কথা কেন বের হয়? মেঘ কপাল চাপড়াতে চাপড়াতে স্টেজের দিকে চলে গেছে। মেঘকে দেখেই মাইশা হাতে ইশারা করলো স্টেজে যাওয়ার জন্য। ঘণ্টা দুয়েক গায়ে হলুদের প্রোগ্রাম চলল। স্টেজের আশেপাশে ছবি তোলার জন্য বেশ কিছু সোফা আর তার আশেপাশে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। সেখানে সকলে এক দল বেঁধে ছবি তুলছে। সবার হলুদ ছোঁয়ানোর শেষে নাচের প্রোগ্রাম শুরু হয়েছে। দিশা, মালা, মালার বান্ধবীরা সবাই গায়ে হলুদের গানে অনেক সুন্দর নেচেছে। ছেলেদের মধ্যেও বেশ কয়েকজন নেচেছে। সব শেষে ১০ জন ছেলে স্টেজে উঠেছে। সবার পরনে রানী গোলাপি পাঞ্জাবি। সবাই এক গানে নাচছে। মেঘ সামনের দিকে চেয়ারে বসে সেই নাচের ভিডিও করছে, কারণ ১০ জনের মধ্যে কেন্দ্রবিন্দু হলো আবির। সবাই নিজেদের মধ্যে নাচলেও আবিরকে স্টেজে উঠানো যায়নি। মাইশা আপু আর সাকিব জোড়াজড়িতে আবির শেষমেশ সবার সাথে নাচতে রাজি হয়েছে। টানা ৩টা গানে ১০ জন একসঙ্গে পারফর্ম করেছে। আবির স্টেজ থেকে নেমে একটা চেয়ারে বসতে বসতে মেঘকে বলল, একটু পানি নিয়ে আসবি প্লিজ। এক্ষুনি আনছি, বলে মেঘ হুটোপুটি করে পানি আনতে চলে যায়। পানির গ্লাস নিয়ে আসতে আসতে দেখে মালা আবিরকে পানির বোতল সাধতেছে। মেঘ গ্লাস হাতে মাঝপথে দাঁড়িয়ে আছে। আবির ঘাড় ঘুরিয়ে উচ্চস্বরে বলল, পানি কি দিবি? মালা পুনরায় বলল, এটা ভালো পানি, খাও। মেঘ কয়েক পা এগিয়ে আবিরের কাছে আসতে আবির হাত বাড়িয়ে পানির গ্লাসটা হাতে নিয়ে বলল, বোতল দিয়ে পানি খাই না আমি।
মালার আগে গজগজ করতে করতে চলে যাচ্ছে। যতবারই আবিরের কাছে যেতে চাই, আবির ততবারই মালাকে অবহেলা করে, দূরে সরিয়ে দিচ্ছে। এটা মালার একদম সহ্য হচ্ছে না। মেঘের প্রতি এত কেয়ার সহ্য করতে পারছে না সে। মেঘ পানির গ্লাস নিতে নিতে বলল, আপনি এত ভালো ডান্স করেন, জানতাম না তো। আবির মুচকি হেসে বলে, সময় হলে আরো অনেক কিছু জানতে পারবেন। মেঘ অবাক লোচনে আবিরের দিকে তাকিয়ে আছে। প্যান্ডেলের আনাচে কানাচে মানুষের ভিড়। শীতের রাত বলে প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করা হয়েছে। মেহেদি দেওয়ার জন্য পার্লার থেকে 3জন মেহেদি আর্টিস্ট আনা হয়েছে। মাইশা রুমে চলে যাওয়ায় পাড়া প্রতিবেশীরাও যে যার মতো বাড়ি চলে যাচ্ছে। এত মানুষের ভিড়েও দুজনের চোখ একে অপরকে দেখছে। উভয়ের তপ্ত দৃষ্টি তোলপাড় চালাচ্ছে উভয়ের হৃদয়ে। হৃদস্পন্দনের মাত্রা তীব্র হচ্ছে। দুজনার আখি যুগল জড়িয়ে আছে মোহমমতায়। হঠাৎ ফোন ভাইব্রেশন হওয়ায় আবিরের দুর্বদ্ধ চাহনিতে ছেদ পড়ে। স্ক্রিনে তাকাতেই সাকিবের নাম চোখে পড়ে। ঘাড় ঘুরিয়ে সাকিবের হাস্যোজ্জ্বল মুখ দেখে আবির পুনরায় মেঘের দিকে তাকায়। মেঘ তখন গভীর মনোযোগের সঙ্গে আবিরকে দেখছে। আবির মেঘের চোখের সামনে 2 আঙুলে তুড়ি বাজিয়ে মেঘের ঘোর কাটানোর চেষ্টা করল। তুড়ির শব্দে মেঘ নড়ে ওঠে। সম্মিত ফিরতেই মেঘ লাজুক হাসল। সে কল্পনায় আবির ভাইয়ের সঙ্গে কাপল ডান্স করতেছিল। আবির তুড়ি বাজিয়ে রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে ফেলেছে। মেঘকে হাসতে দেখে আবির কপাল গুটিয়ে বলল, কি হলো? মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজালো। দীর্ঘ এক শ্বাস ছেড়ে ডাকল, আবির ভাই। আবির আবেশিত কণ্ঠে জবাব দিল, হুম। আকপাস না ভেবেই মেঘ বলল, আপনি মানুষটা খুব তেতো। মেঘের কথায় আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। মুচকি হেসে আশেপাশে তাকিয়ে ভাবলেশীনভাবে জবাব দিল, তেতো হয়ে তো বিপদে আছি, মিষ্টি হলে না জানি কি হতো। মেঘের ওষ্ঠদ্বয় আরো প্রশস্ত হলো। আবির ভাই ঠিকই বলেছেন। আবির ভাইয়ের এই অ্যাটিটিউড দেখে মালা আপু এমপির মেয়ের মতো না জানি আরো কত মেয়ে পাগল। মালা আপুর আচরণে মনে হয় আবির ভাই তার সম্পত্তি। ভাবতে আচমকা মেঘের হাসি গায়েব হয়ে গেছে। মুখ ফুলিয়ে শ্বাস টেনে বিড়বিড় করে বলল, আবির ভাই শুধুই আমার, আর কারো না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের হঠাৎ পরিবর্তন দেখছে। মেঘের যে ক্ষণে ক্ষণে কি হয়ে যায় এটা ভেবে আবির ক্লান্ত। আসার পর থেকে মেয়েটাকে চোখে চোখে রাখছে, তারপরও যে কি হয়। বাসায় থাকলে আবির কখনো এতটা সময় নিয়ে মেঘকে দিতে পারতো না। বিয়েবাড়ির আত্মীয়তে পরিপূর্ণ। তাছাড়া সাকিব আর ওর বন্ধুরা আবিরকে অনেক দিকে সাহায্য করছে। মামারা বা আবিরের বাবা কোনো কাজে আবিরকে খুঁজতে গেলে সাকিবের বন্ধুরাই সেই কাজ করে দিচ্ছে। আবিরকে ডাকার সুযোগই দিচ্ছে না তারা। সাকিব দুদিকেই নজর রাখছে। আবির গলা খেকেড়ে দিয়ে ডাকলো, এই যে। মেঘের নজর পড়ল আবিরের চোখে। কোনো উত্তর দিল না। আবির রাশভারী কণ্ঠে বলল, অনেক রাত হয়ে গেছে, আর টই টই করতে হবে না। কুয়াশার মধ্যে বাহিরে ঘুরলে ঠান্ডা লাগবে। প্রোগ্রাম তো শেষই, এখন রুমে যা। আপনি কি করবেন? আমার কাজ আছে। মেঘ এবার ভাব নিয়ে বলল, রাত অনেক হয়েছে, আপনারও টই টই করা উচিত হবে না। আবির প্রশস্ত নেত্রে তাকাতে মেঘ ছুটে পালালো সেখান থেকে। আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে। সহসা স্বভাবসিদ্ধ হাসে। আবিরের প্রতি মেঘের যেমন ভয়ভীতি কমেছে, তেমনি বাড়ছে মেয়েটার দায়িত্ববোধ। প্রেয়সীর অল্প স্বল্প যত্ন দেখে আবির বেশ বিস্মিত হয়। মন খারাপের জায়গায় ভিড় করে একরাশ মুগ্ধতা। মেঘের সবকিছুই আবিরকে টানে, তবে ছোট ছোট পাগলামি আর দুষ্টুমিগুলো আবিরকে অনেক বেশি টানে। দুজন মেহেদি আর্টিস্ট মিলে এক রুমে মাইশার দুহাতে মেহেদি দিচ্ছে। মাইশাকে যেন কেউ বিরক্ত না করে, তাই পাশের রুমে আরেকজন সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। মেঘ মাইশার রুমে বসে মেহেদি দেওয়া দেখছে। মাইশা মেঘের হাতের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, তোমার হাত ফাঁকা কেন? মেহেদি দিতে পারো না? না, সমস্যা নেই। পাশের রুমে একজন আপু আছে, উনি সবাইকে দিয়ে দিচ্ছেন। ওনাকে বলো তোমাকে দিয়ে দিতে। মেহেদি লাগাবো না আপু? এসব বললে হবে না। সবার হাতে মেহেদি, তোমার হাত ফাঁকা দেখলে তোমার আবির ভাই আমার সাথে রাগ দেখাবে। এক হাতে অন্তত দাও। আবির ভাই কিছু বলবে না। তোমাকে বলবে না, আমাকে ঠিকই বলবে। যাও বলছি। ঠিক আছে আপু। মেঘ পাশের রুমে দরজায় দাঁড়িয়ে রুমের পরিস্থিতি দেখলো। এক পাশে মালার বান্ধবীরা যে যার মতো একে অপরকে মেহেদি দিয়ে দিচ্ছে। পার্লারের আপুটা মিমকে মেহেদি দিয়ে দিচ্ছে। মেঘকে দেখে মিম ডাকলো, আপু আসো, তোমাকেও মেহেদি দিয়ে দেবে। মেঘ মিমের পাশে বসেছে। মিমের হাতের মেহেদি দেওয়া প্রায় শেষ। মেঘ বসে মেহেদির ডিজাইন দেখছে।
আপুটা খুব দ্রুত আর অসম্ভব সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছেন। মিমের হাতে দেওয়া শেষ। মিম বিছানায় উঠে বসেছে। দিশেরা আগে থেকেই বিছানায় বসেছিল। মেঘকে মেহেদি দেওয়ার জন্য আপু মেঘের বাম হাতের কবজিতে ধরতেই মালা রুমের দরজায় দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপু, এখন আমাকে মেহেদি দিয়ে দিবেন। আপুটা হেসে বলল, তুমি একটু বসো, বেশিক্ষণ লাগবে না। মালার আগে কটমট করে বলল, মেঘ, তুমি বরং পরে মেহেদি দিও, এখন আমি দিব। মেঘ চুপচাপ উঠে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ উঠতেই মালা মেঘের জায়গায় বসে নিজের হাত বাড়ালো। আবির আর মেঘ প্যান্ডেলের কথা বলার সময় মালা নিজের রুম থেকে দেখেছে। সন্ধ্যার পর থেকে মালা মেঘকে সহ্যই করতে পারছে না। নিচে মালা কাজ করছিল। মেঘ মেহেদি দিতে আসায় মালার বান্ধবীরা মালাকে কল দিয়েছে। সব কাজ ফেলে মালা মেহেদি দেওয়ার নাম করে মেঘের মনে আঘাত দিতে আসছে। মালার আচরণে মেঘের মন খারাপ হওয়ার থেকেও বেশি অপমানিত হয়েছে। সে তো ইচ্ছে করে মেহেদি দিতে আসেনি, মায়েশা আপু জোর করে এসেছিল। প্রায় 40 থেকে 45 মিনিট পর আবির কোথা থেকে এসেছে। মালাদের উদ্যান পেরিয়ে সাকিবদের উঠানে যেতে যেতে আচমকা থমকে দাঁড়ালো। চোখ পড়ে স্টেজের দিকে। স্টেজের পাশে একটা টেবিলের ওপর মেঘ মাথা রেখে বসে আছে। কিছু চুল পিঠ ঢেকে আছে, আর কিছু চুল টেবিলের উপরে পড়ে। আবির ভুরুজোড়া নাকের ডগায় টেনে এগিয়ে গেল সেদিকে। তপ্ত স্বরে ডাকলো, মেঘ। মেঘ মুখ তুলে পিছনে ফিরে আবিরকে দেখে পুনরায় মুখ লুকালো। আবির মেঘের কাছাকাছি এগিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, আবার কি হয়েছে? মেঘ আগের অবস্থায় থেকে উত্তর দিল, কিছু না। আবিরের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ভারী কণ্ঠে বলল, কে কি বলেছে? মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির মেঘের ডান বাহু চেপে ধরে একটানে দাঁড় করালো। আকস্মিক ঘটনায় মেঘের ছোট্ট দেহটা কম্পিত হয়। আবিরের মুখের পানে তাকাতে মেঘের বুক কেঁপে ওঠে। আবিরের রক্তাভ দুচোখ দেখে মেঘ মাথা নিচু করে ফেলেছে। ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। আবির রাগান্বিত কণ্ঠে ধমক দিল, তাকা আমার দিকে। মেঘ আঁতকে উঠে তাকালো আবিরের তামাটে চেহারায়। চারপাশে এত লাইটিং থাকা সত্ত্বেও আবিরের মুখের উজ্জ্বলতা ছিটে ফোটা নেই। কপাল গুটিয়ে প্রশ্ন করল, এখানে বসেছিলি কেন? মালার আচরণে মেঘের খুব রাগ হয়েছিল। আজ পর্যন্ত তাকে কেউ এমনভাবে অপমান করেনি। মালা কিনা এভাবে কথা বলল। সেই আক্রোশেই রুম থেকে বেরিয়ে প্যান্ডেলে এসে বসে আছে। চারপাশে কুয়াশায় আচ্ছাদিত। লাইটের আলোতে কুয়াশাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সামান্য জ্যাকেটে শীত মানছে না, তবুও মেঘ রুমে যাচ্ছে না। মেঘ এতক্ষণ রাগে ফুঁসলেও প্রিয় মানুষের উপস্থিতিতে এখন অনেকটাই শান্ত হয়ে গেছে। মেঘের কণ্ঠস্বর ভার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি ভেতরের ক্রোধ কান্না হয়ে বেরিয়ে আসবে। মেঘ উদ্বেল কণ্ঠে বলল, আমি এখানে থাকবো না, বাসায় চলে যাব। আবির ঢোক গিলে ছোট করে শুধালো, কি হয়েছে বল প্লিজ। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে অভিযোগের স্বরে আবিরকে মালা আপুর নামে নালিশ জানালো। মনের যত ক্ষোভ ছিল একদমে সব প্রকাশ করলো। আবির অত্যন্ত গুরুত্ব সহকারে মেঘের অভিযোগগুলো শুনছে। এতক্ষণ ধরে আবির মেঘের বাহু চেপে ধরেছিল। মেঘের কথা শোনা মাত্রই আবির মেঘের বাহু ছেড়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, মেহেদি দিতে পারিসনি বলে এত রাগ? মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি কি একবারও বলেছি মেহেদি দিতে পারিনি বলে রাগ উঠেছে? দূর, ভাল লাগে না, আমি থাকবই না। এ কথা বলে মেঘ চলে যেতে নিলে সঙ্গে সঙ্গে আবির মেঘের হাত ধরে এক টানে নিজের কাছে টেনে নেয়। তাল সামলাতে না পেরে আবিরের প্রশস্ত বুকে ধাক্কা খেল মেঘ। তৎক্ষণাৎ আবিরের পাঞ্জাবি আঁকড়ে ধরল। মেঘের হাতের স্পর্শ করতে আবির পুনরায় কপাল গুটালো। মেঘের আঙুলগুলো বরফের মতো ঠান্ডা হয়ে আছে। মেঘ আবিরকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো। আবির তখনও মেঘের হাত ধরেই আছে। মেঘ সরে যাওয়ায় আবির দুহাতে মেঘের হাত ঘষতে ঘষতে বলল, মানুষের ওপরে রাগ করে নিজের ক্ষতি করা কবে বন্ধ করবি তুই? মেঘ ওষ্ঠ উল্টে আবিরের অভিমুখে চেয়ে আছে। আবির পুনরায় বলল, তোর হাত আর বরফের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, কথা বললে শুনিস না কেন? মেঘ আস্তে করে বলল, সরি, এখনই রুমে চলে যাব। এখন আর রুমে যেতে হবে না, বস এখানে, আসছি আমি। মেঘ চেয়ারে বসে আছে। আবির সাকিবের রুমে গেছে। 2 মিনিটের মধ্যে পাঞ্জাবি পাল্টিয়ে টি শার্ট পরে ওপরে জ্যাকেট পরে আসছে। হাতে একটা শপিং ব্যাগ আর একটা চাদর হাতে নিয়ে আসছে। মেঘের গায়ে চাদর জড়িয়ে পাশ থেকে একটা চেয়ার টেনে মেঘের অভিমুখে বসলো। শপিং ব্যাগ উল্টাতেই টেবিলের ওপরে 8-10টা মেহেদি পড়ল। মেঘ বিপুল চোখে তাকিয়ে আছে মেহেদিগুলোর দিকে। আবির বলল,
তোকে মেহেদি দিতে দেয়নি কথাটা জানাতে একবার আমায়। আবির টেবিল থেকে একটা মেহেদি নিল। মেঘের বাম হাতের কবজি ধরে শুধালো, এই হাতে দিবি? আবিরের কথা শুনে মেঘ আশ্চর্য বনে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। গলা খেকেরে দিয়ে আস্তে করে বলল, আবির ভাই, আপনি মেহেদিও দিতে পারেন? আবির স্বভাবসুলভ ভারী কণ্ঠে জবাব দিল, হয়তো আর্টিস্টদের মতো সুন্দর হবে না, কিন্তু চেষ্টা করতে পারি। অবশ্য তুই না চাইলে দিব না। তখন অভিভূত হয়ে গেছে। আবির ভাই মেহেদি দিয়ে দিবে এটা অষ্টাদশীর কল্পনাও করতে পারছে না। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, আপনার যেভাবে ইচ্ছে সেভাবেই দিন। আবির মেঘের হাত ধরে কাঁপা কাঁপা হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, আর মেঘ অপলক দৃষ্টিতে সেই দৃশ্য দেখছে। মালিহা খানের হঠাৎ নজর পড়ে স্টেজের কাছে আবির মেঘ বসে আছে। উনি কৌতূহল বশতই এগিয়ে যান সেদিকে। কাছাকাছি যেতেই চোখে পড়ে আবির মেঘের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। ততক্ষণে মেহেদি দেওয়া প্রায় শেষের দিকে। মালিহা খান হাসি মুখে বললেন, আলহামদুলিল্লাহ। মায়ের কণ্ঠ শুনে আবির আঁতকে ওঠে। মেঘের মনোযোগও বিঘ্ন ঘটে। দুজনে মালিহা খানের দিকে তাকায়। মালিহা খানের হাস্যোজ্জ্বল মুখ দেখে মেঘ আবির দুজনেই স্তব্ধ হয়ে আছে। মালিহা খান পুনরায় বললেন, আমি তো এই আবিরকেই দেখতে চাইছিলাম। বোনের প্রতি এত টান এতদিন কোথায় ছিল? আবির উত্তর না দিয়ে স্বাভাবিক কণ্ঠে শুধালো, কাকামণি আর চাচ্চু কখন আসছেন? মালিহা খান বললেন, কিছুক্ষণ আগে আসছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। একটু থেমে মালিহা খান আবার বললেন, কত বছর পর মেহেদি হাতে নিচ্ছিস বলতো আবির? মনে নেই। মেঘ একবার বড় আম্মুর দিকে তাকাচ্ছে, আবার আবিরের দিকে। বড় আম্মুর কথার মানে বোঝার চেষ্টা করছে মেঘ। মালিয়া খান মেঘকে উদ্দেশ্য করে বললেন, জানিস মেঘ, ছোটবেলায় আবির মেহেদি না দিয়ে দিলে তুই যে কি কান্না করতিস। মেঘ ভুরু কুঁচকে শুধালো, আমি? হ্যাঁ তুই। মিম তখন কোলে ছিল। ঈদের সময় আশেপাশের বাসার বাচ্চাদের হাতের মেহেদি দেখে তুই বাসায় এসে কান্না করতিস। তখন তো এত পার্লারও ছিল না। আমি, তোর মা, কাকিয়া কেউই মেহেদি দিতে পারতাম না। বাধ্য হয়ে আবিরই তোর হাতে মেহেদি দিয়ে দিত। মিমরেও কয়েকবার দিছে, তবে তোরে বেশি দিয়ে দিছে। মেঘ ডান হাতে মাথা চুলকে বলল, আমার কিছু মনে নাই কেন? মালিহা খান হেসে উত্তর দিলেন, জন্মের পর থেকে ৬-৭ বছরের ঘটনা কারোরই মনে থাকে না। কিন্তু তোরা এত ঠান্ডায় বসে আছিস কেন? আবির রাগান্বিত কণ্ঠে বলল, আম্মু, তোমার ভাইয়ের মেয়েকে সাবধান করে দিও। মালিহা খান চিন্তিত স্বরে বললেন, কে, মালা? হ্যাঁ। মালা আবার কি করেছে? মালা মেঘকে অপমান করেছে। মেঘ কি ওদের বাড়িতে দাওয়াত ছাড়া আসছে? যা তা ব্যবহার কেন করবে? এরকম আচরণ যদি আর একবারও করে, আমি কিন্তু ওর খবর করে ছাড়ব। মালিহা খান হেসে উত্তর দিলেন, মালাকে আমি বুঝিয়ে বলবো নে। দাঁড়া, তোর মামনি আর কাকিয়াকে ডেকে আনি, ওদের দেখাই আমার ছেলেটা ঘরমুখো হচ্ছে। মালিহা খান দ্রুত পায়ে বাড়ির দিকে চলে গেছেন। এদিকে মালা দুহাতে মেহেদি দিয়ে প্রতিটা রুমে রুমে মেঘকে খুঁজছে, অথচ মেঘ কোথাও নেই। মালিহা খানকে ঘরে ঢুকতে দেখেই মালা প্রশ্ন করল, কি হয়েছে ফুপি, এত তাড়াহুড়োতে কোথাও যাচ্ছ? আবির মেঘের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, এই দৃশ্য দেখার জন্য আমার দুই যাকে ডাকতে যাচ্ছি। মালিহা খান চলে গেছেন। কথাটা মালার গায়ে কাটা গায়ে নুনে ছিটার মতো লাগছে। দ্রুত বারান্দায় গিয়ে দাঁড়ান। ঘন কুয়াশার মধ্যেও চোখ পড়ে মেঘ আবিরের দিকে। নিজের ওপর এখন আরো বেশি রাগ হচ্ছে। আবির মেঘকে মেহেদি দিয়ে দিছে, এটা কোনোভাবে স্বাভাবিক বিষয় না। সে যদি মেঘের সাথে এই আচরণ না করত, তাহলে আবির আর মেঘ কাছাকাছি আসতো না। আবিরও মেঘকে মেহেদি দিয়ে দিত না। রাগে মালার চোখ মুখ জ্বলছে। রুমে ঢুকেই ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। বড় আম্মু যাওয়ার পর থেকে মেঘ আবিরকে দেখেই যাচ্ছে, পল্লবও ফেলছে না। আবির তড়িঘড়ি করে মেহেদি দিয়ে দিচ্ছে। মেঘ কিছু বলতে চেয়েও বলতে পারছে না। মনের ভেতর একরাশ মুগ্ধতা। আবির ভাই ছোটবেলায় নিজের হাতে মেঘকে মেহেদি দিয়ে দিত, এটা ভেবেই আনমনে হাসছে। আবির মেহেদিটা টেবিলের উপরে রাখতে রাখতে বলল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, আমি গেলাম। বলেই সাকিবদের ঘরের দিকে দৌড় দিল। মেঘ মুগ্ধ আঁখিতে আবিরকে দেখছে। কয়েক মুহূর্তের মধ্যে আবির ঘরে ঢুকে পড়েছে। মেঘ তখনও সেদিকে তাকিয়ে আছে। ততক্ষণে তিন যা আসছেন। দূর থেকে মেঘকে ডেকে বলল, কিরে, আবির কই? চলে গেছে। কাকিয়া মেঘের হাত ধরে এপাশ ওপাশ ঘুরিয়ে বলল, বাহ, অনেক সুন্দর করে দিয়েছে তো।
কাকিয়ার কথায় মেঘ এবার নিজের হাতের দিকে তাকালো। মেহেদি আর্টিস্টের মতো না হলেও খুব খারাপ হয়নি। মেঘ হাতের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। মন মস্তিষ্ক জুড়ে আবির ভাই বিচরণ করছে। মনে অন্যরকম প্রশান্তি কাজ করছে। মনে মনে হাজারবার মালা আপুকে ধন্যবাদ দিচ্ছে। মালা আপু অপমান না করলে আবির ভাইয়ের সাথে এত সুন্দর মুহূর্ত কখনো উপভোগ করতে পারতো না সে। মা কাকিয়ারা কি বলছে তার কোনো কিছুতেই মেঘের কোনো মনোযোগ নেই। অষ্টাদশীর হৃদয়ের প্রতিটা স্পন্দন বলছে, আবির ভাই, আপনি আমার সেই পূর্ণতা, ভালোবাসি আপনাকে। মা কাকিয়ার সঙ্গে ঘরে গিয়ে সোজা নিজের রুমে চলে গেছে। মিম দিশারা অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। মেঘ মিমের পাশে শুয়েছে। সারাদিনের ক্লান্তিতে মেহেদি না তুলেই ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ যাবৎ ফোন ভাইব্রেশন হচ্ছে। মেঘ গভীর ঘুমে নিমগ্ন। দীর্ঘ সময় ভাইব্রেশনের পর মেঘ চোখ বন্ধ রেখে পাশ থেকে ফোনটা নিয়ে রিসিভ করে কানের উপর রাখল। ওপাশ থেকে আবেশিত কণ্ঠ ভেসে আসে, ম্যাম, আপনার ঘুম কি এখনো ভাঙেনি? 1 ঘন্টা যাবৎ আপনার জন্য অপেক্ষা করছি। ভাই রে ভাই, আমি শেষ পড়তে পড়তে। এত বড় ভিডিও আমি আমার লাইফে জীবন আজকে প্রথম বানাইলাম। আমার মাজা প্রায় ব্যাকা হয়ে গেছে। যাই হোক, এখনো যদি লাইক, কমেন্ট, শেয়ার না করে থাকো, এখনো লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।